কিরে বান্দির পথ জানিস আজকে আমি কই আইছি জাগো এফএম 94.4 এ দ্য ভাইরাল শোতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জাগো এফএম 94.4। দিস ইজ মি আর যে সমৃদ্ধি চলছে দ্য ভাইরাল শো। এবং আজকে আমি খুবই হ্যাপি বিকজ একটা মানুষ যে মানুষের সাথে আমার বারবারই দেখা হয় এবং যতবার দেখা হয় ততবার আমাদের আড্ডাটা একদম জমে ওঠে এবং ততবার সেই আড্ডাটা ভাইরাল হয় এবং আমরা আশা করছি যে আজকেও ভাইরাল হবে আমাদের আড্ডাটা। পজিটিভ ভাইরাল, নেগেটিভ না। আচ্ছা, আমার প্রথমত তো যে কি জানি বলেন কি রে বান্দির পথ এটা মানে কি? এটা হচ্ছে মানে একটা এলাকার গালি আর কি। এটা কি পাবনার? পাবনার না, এটা নোয়াখালীর গালি। নোয়াখালী গেলে আপনাকে কে শিখাইলো? এটা আমি হচ্ছে এই যে ব্যাচেলর পয়েন্টে ইয়েতে দেখছি আর কি। ব্যাচেলর পয়েন্ট থেকে? ও, আমি ভাবছি রাহি আপনাকে শিখাইছে। না না না। আচ্ছা, কেমন আছেন বলেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার কি মনে হয় যে জাতি আপনার কাছে কি কি দুষ্টু কথা জানতে চায়? জাতি আমার কাছে ভালো কিছু চায় না, আমার কাছে দুষ্টু কথাগুলাই জানতে মানে শুনতে চায় এবং দেখতে চায়। দেখতেও চায় না, ওই নেগেটিভ কিছু না, পজিটিভ দুষ্টু কথা। আচ্ছা, পজিটিভ দুষ্টু কি কি জানতে চায় সেটা মানে তিনটা জানতে চাই। তিনটা? এই প্রথমত যেমন হচ্ছে যে মানে পজিটিভলি যে এটা পজিটিভলি যাবে কিনা, কিন্তু অনেকে এটা বলে যে মিরাজ ভাই আপনি যে ওয়াশরুমে গিয়ে মানে পরিষ্কার করেন কিভাবে, ওটা আমি পা দিয়েই করি, এটা অনেকে জানতে চায় প্রত্যেকটা ভিডিওর কমেন্টে। আবার অনেকে বলে যে আপনি ভাই ভিডিও আপলোড করেন কেমনে পা দিয়ে, টেক্সটগুলা কেমনে মেসেজগুলা লেখেন, এটা তো পা দিয়ে সম্ভব না। আবার একটা নেগেটিভ ওটা নাই বলি থাক, ওটা এর আগে ভাইরাল হয়েছে, এটা আর বলতে চাই না। যাক, এরকম অনেক আছে। আচ্ছা আচ্ছা, মানে পায়ের যে কাজগুলো অনেকগুলো যেগুলো মানুষ হাতে করে বাট ওইটা পায়ে সম্ভব না, বাট ওইগুলো আমি করতে পারি, এগুলো মানুষ বেশি বেশি জানতে চায়। উল্টা বলেছেন, হাতের যে কাজগুলো আপনি পায়ে করেন সেগুলো মানুষ জানতে চায় যে তারা তো হাত দিয়ে করে, কিন্তু পা দিয়ে আপনি কি করে করেন। এটা সত্যি খুব ইন্সপায়ারিং এবং খুব ভালো লাগে যে আমরা সাধারণত যাদেরকে বলি যে প্রতিবন্ধী এই একটা ওয়ার্ড, কিন্তু এটার বাইরেও যে তারাও যে অনেক বেশি জ্ঞানী, তারাও যে অনেক বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, সেটা কিন্তু আপনি করে দেখিয়েছেন এবং অনেকের কিন্তু ইন্সপিরেশন আপনি জানেন কি না, আপনার মতো করে কিন্তু অনেকে এখন ভিডিও বানাচ্ছে এবং ভালো ভিউজ পাচ্ছে। হয়তো বা মতিন আর্জেন্টিনা একটা ছেলে আছে, উনি একটু আমাকে বেশি ফলো করে আর কি, দেখে মাঝে মাঝে দেখি। তার সাথে আপনার দেখা হয়েছে? দেখা হয় এমনি কথা হয়, মানে কথা হয়েছে। আচ্ছা, সে কি বলেছে? সে বলে ভাই আপনার থেকে আমি ভিডিওগুলো দেখেই ইন্সপায়ার হই, তখন ভিডিওগুলো করি। মানে অনেক ভিডিও আছে যেগুলো উনি আমার থেকে দেখে তারপরে করে, ভালো লাগে যে উনি আমার ভিডিওগুলো ফলো করে। আচ্ছা, আপনি সোশ্যাল মিডিয়াতে লজ্জায় কি বলতে পারেন না, যেটা আসলে যদি লজ্জা শরম না থাকতো বলে দিতেন? থাক, না বলি, মানুষ এটা ভাইরাল করে দিবে। আরে এমন পরিমাণ ট্রোল করেন বেচার, লজ্জায় মানুষের দুটো গাল লাল হয়, ওনার মাথার উপরে টুপরে সব লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, এনিওয়েজ আপনি আমাকে একটু বলেন তো, আপনি তিনটা বলেছেন যে মানুষ কি জানতে চায়, না তিনটা কথা। তবে সোশ্যাল মিডিয়াতে প্রথম আমরা গল্পটা অনেক শুনেছি, আবার একটু করে ছোট করে শুনতে চাই যে প্রথম কখন ইচ্ছা হলো যে সোশ্যাল মিডিয়াতে আসবো? সোশ্যাল মিডিয়াতে ফার্স্টে হচ্ছে আমি এর আগে বলেছি, এখনো বলি, মানে তৌহিদ আফ্রিদি ভাইয়ের ভিডিও দেখতাম, উনি হচ্ছে ইউটিউবে ব্লগিং করতো, তখন তো ফেসবুক ছিল না, ওইরকম মানুষ ভিডিও করতো না আর কি ফেসবুক পেজে। তো ওনার ওই ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগতো, ফানি মোমেন্টের ভিডিও করতেছে, অনেকগুলা মিউজিক ভিডিও করছে, ওইগুলো অনেক ভালো লাগতো দেখতাম। তো আবার মানুষ হেল্পও করতো, তো ওই জিনিসগুলো আমার খুব ভালো লাগতো। তো ভাবতাম যে আমাকেও যদি মানুষ চিনতো তাহলে বলতো যে ও অনেক সুন্দর ভিডিও বানায়, ও মানে আমাকে মানুষ যে চিনবে, মানে মানুষ আমাকে বলবে কী অবস্থা, কেমন আছেন, আপনার ভিডিও দেখছি, এই যে আপনার ভিডিও দেখছি, এই কথা যদি বলতো তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। তো ওইটা থেকে আর কি ইচ্ছা ইয়ে করে আর কি মূলত শুরু করা। বাহ, খুবই চমৎকার। তারপরে প্রথম রেভিনিউ জেনারেটটা কবে হলো, কবে? আচ্ছা, প্রথম রেভিনিউ পাইছি হচ্ছে 2022 সালে শেষের দিকে, করোনার যখন শেষ, মানে 21 সালের শেষের দিকে আর কি, 21 সালের নভেম্বর ডিসেম্বরে গিয়ে আপনার হচ্ছে আমি ফেসবুক থেকে প্রথম মাসে পেমেন্ট পাই নাই, কারণ আমি পে আউটটা সেট আপ করছিলাম না, আমি বুঝতাম না। তো একটা ভাই আছে, আমি তো বুঝতাম না যে ফেসবুকে ইনকাম করা যায়, সত্যি জানতাম না। ইউটিউবে ওরকম ভিউ হতো না বা ওরকম মনিটাইজেশনও আসছিল না, বাট আপনার ফেসবুকে আসছিল। আসার পর যখন আমার 2.5 লক্ষ ফলোয়ার, আমি ভাবতাম কি যে ফেসবুকে হয়তো ভিডিও দিয়ে শুধু টিকটকের মতো ভাইরাল হওয়া যায় বা কোনো মনিটাইজেশন বা ইনকাম সোর্স নেই। তো একটা ভাই আমাকে আমার পেজে নক দেয়, বগুড়ার একটা ভাই। তো উনি বলে কি যে আপনার পেজে তো অনেক ফলোয়ার, আপনি তো পেজ থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন, আপনি
মনিটাইজেশন করতেছেন না কেন? আপনার পেজে দেখলাম মনিটাইজেশন নেই, কারণ আগে মনিটাইজেশনের অ্যাডটা শো করতো, বাট এখনও শো করে, বাট ওই সময়টা মানে একটা ভিডিওতে 3-4টা করে অ্যাড শো করতো, তো ওইটা দেখা যাইতো। তো উনি বললো যে আপনার এখানে কোনো অ্যাড শো করতেছে না, তার মানে আপনার পেজে তো মনিটাইজেশন নাই, তো এটা করতেছেন না কেন? তো তখন আমি বুঝতাম না। তারপর আমি একটা ভাইকে দিয়ে আমার মনিটাইজেশনটা করে নেই। করার পরে আলহামদুলিল্লাহ আমি 1 মাস পরেই 45,000 টাকা ইনকাম করি ফেসবুক থেকে। প্রথমবার ফেসবুক থেকে উঠাই। সো ইন্সপায়ারিং। তারপর আস্তে আস্তে কি হলো? আস্তে আস্তে ধীরে ধীরে যে মাসে ইনকাম আমি করি ফেসবুক থেকে, আমি মানে মনিটাইজেশনটা আগে ছিল না, অনেক চেষ্টা করি, 1 মাস হয় না। আমার 1 মাস পর যখন মনিটাইজেশনটা হয়ে গেল, হওয়ার পর মনিটাইজেশন হওয়ার 7 দিন আগে আমি বিয়ে করি, এবং বিয়ে 7 দিনের দিন আমার পেজে মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয় আর কি। এটা খুব মিরাকেল লাগে, আমি যতবার শুনি জানি না কেন, মানে এটা রিয়েল, মানে আমার জীবনে একটা সেরা একটা অভিজ্ঞতা এটা। এবং সেই সময়টা আপনি অনেক চিন্তিতও ছিলেন যে আমি বিয়ে করলাম, বউ খাওয়াবো কি? এইটা আমি খুবই ডিপ্রেশনে থাকতাম। আমার বউ বলতো কি যে আচ্ছা তুমি তো এভাবে কিছু জানো, আমি কিছু করতে পারবো না, তুমি তো কিছু করতে পারো না, তাহলে আমরা ঢাকায় যাই, আমি গার্মেন্টসে চাকরি করবো আর তুমি বসে বসে খাবা, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। পাশাপাশি তুমি পড়াশোনা যেহেতু করতেছো, পড়াশোনার পাশাপাশি শেষ করলা, তো এই যে মানে আমার ইনকাম সোর্সটা। বাট ওর বাড়িতে বলছিল যে আমি প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করি, কিন্তু আমি 1 টাকাও পর্যন্ত ইনকাম করেন কি বলেছে? ওরা এই যে ভিডিও দেখতো, ও ভাবতো কি ভিডিও থেকে কোনো ইনকাম হয় না, জাস্ট এমনি মানে ভিডিও আপলোড দেয় বা ভাইরাল হয়, কিন্তু ভিডিও থেকে ইনকাম করা যায় ও জানতো না। ও জাস্ট ওর ফ্যামিলিকে বোঝানোর জন্য এটা বলছিল যে ভিডিও থেকেও 1 লাখ টাকা ইনকাম করে ভিডিও দিয়ে। মানে সৎ ইচ্ছা থাকলে সৃষ্টিকর্তা আসলে করে দেয়, তাই না? জি অবশ্যই। তারপর আমি যতটুকু জানি যে উনি একদম আপনার শূন্য হাতে আপনার কাছে চলে এসেছিল। কিচ্ছু ছিল না আমার, মানে আমার ঘরে একটা খাট ছাড়া আর কিচ্ছু ছিল না, উনি কি পালায় এসেছিলেন? ওই রকমই। আচ্ছা, আমরা পালানোর গল্পটা শুনবো যে কিভাবে বউ আপনার কাছে পালিয়ে আসলো। আচ্ছা, এখনই বলবো। শুনি। ফার্স্টে হচ্ছে যখন আমার ভিডিওগুলো রিচ করতো, প্রথমে আমার একটা ভিডিও ভাইরাল হয়, আমি যে পা দিয়ে কীভাবে ফোন রিসিভ করি, ওইটা থেকে আমার আল্লাহর রহমতে আমার প্রায় 21 দিনে প্রায় 1 লক্ষ প্লাস ফলোয়ার হয়ে যায়। 21 দিনের মধ্যে, 21 দিন আগে ছিল হচ্ছে 200 ফলোয়ার, 21 দিনের মধ্যে 1 লক্ষ প্লাস, 1,20,25,000 ফলোয়ার হয়ে যায়। তো তখন ধীরে ধীরে সবাই চিনতে থাকে, তো আমার ভিডিওগুলো দেখতো, আমি যখন মানে পা দিয়ে কীভাবে আপনার কাজগুলো করি ওইগুলো দেখাতাম, তো ওই ভিডিওগুলো দেখে ওর খুব মায়া লাগতো, ও খুব মানে কষ্ট পাইতো যে একটা মানুষের 2টা হাত নাই, সে এগুলা কিভাবে করতেছে। একদিন আমাকে নক দিয়েছে ফেসবুকে পেজে যে আপনি কি মিরাজ ভাই? জি। তো আপনি যে এই যে পা দিয়ে কাজগুলো করেন, আপনার কষ্ট লাগে না? আমি বললাম না, আমার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আপনি কি প্রেম করেন? আমি বললাম না, আমি প্রেম টেম আসলে করি না। বিয়ে করছেন? আরে ভাই, প্রেম করি না, বিয়ে করবো কেমনে, কি বলেন? তো বলে আমাকে বলতেছে যে আপনাকে দেখে না আমার অনেক মায়া লাগে, অনেক কষ্ট লাগে, তো আমি আপনার 2টা হাতে সারা জীবন আপনার পাশে থাকতে চাই, আমাকে বিয়ে করবেন? আমি তো শুনে অবাক, একটা মেয়ে হুট করে কথা বলতেছে, এর আগে কখনো কেউ বলে নাই, মানে আমি আপনার 2টা হাতে সারা জীবন আপনার পাশে থাকতে চাই। এই কথা শোনার পর না আমার কেমন জানি লাগলো যে কোনোদিন তো এরকম কোনো মেয়ে এরকম কথা বলে নাই। তারপর আম্মুর সাথে শেয়ার করলাম, আম্মু বললো যে দেখো মেয়েটা ভালো হইতে পারে। তারপর আর কি দুজনের কথাবার্তা হইতো টুকটাক। তারপর ও একদিন বললো যে ওর ফ্যামিলি থেকে বিয়ে ঠিক করছে, ও যদি আমি যদি ওকে পেতে চাই, ওকে নিয়ে পালাতে হবে, না হয় ওকে যেমনি করে বিয়ে করতে হবে, না হলে ও কিছু একটা করে বসবে, কারণ আমাকে খুব ভালোবেসে ফেলছিল। আপনি দেখেছিলেন তাকে? না, এই যে আরেকটা কথা বলি, রাইট, এটা একটা ভালো একটা পয়েন্ট ধরছেন। আমি খোদার কসম বলতেছি, মানে আমি ওরে কোনোদিন দেখি নাই, জাস্ট ওর ভয়েসটা শুনছি, এবং ওকে ভিডিও কলে আনার অনেক চেষ্টা করছি। আমার আম্মু পর্যন্ত, আমি বলছি যে আচ্ছা যেহেতু তুমি পর্দা করার সমস্যা নাই, আমার আম্মুর সাথে কথা বলো, কয় না আমার ভিডিও কলে কথা বলতে অনেক লজ্জা লাগে, আমি কথা বলবো না। আম্মুর সাথে অ্যাটলিস্ট কথা বলো, আম্মু তো মেয়ে মানুষ, কয় না আমি কারোর সাথে কথা বলবো না। কারণ আমি চিন্তা করছিলাম যে আম্মুর সাথে যখন কথা বলো আমি ফাঁকা থেকে দেখবো, বাট আম্মুর সাথে কথা বলে নাই। একটা মানুষকে না দেখে আপনি প্রথম কখন দেখলেন আপনার? ফার্স্টে যখন ওকে মানে নিয়ে আসি ঢাকা থেকে, বা বাসায় নিয়ে যাই, তখন মানে আমি শুধু ভাবতেছিলাম আচ্ছা আমি যে মেয়েটাকে বিয়ে করব, মেয়েটা কেমন হবে যদি আমার মতো 2টা হাত না থাকে। মানুষ তো আবার অনেক খারাপ কথা বলবে যে ওরও হাত নেই, ওর বউয়েরও হাত নেই। আবার যদি মেয়েটা যদি অনেক বয়স হয়, তাহলেও তো মানুষ আজে বাজে কথা বলবে, এমনি আমার 2টা হাত নাই। আবার কি করবো বা ভাবতেছি, মানে আমি একবার চিন্তা করতেছি কি, যদি দেখি যে মেয়েটা কোনো রকম, আমি এটা আজকে কখনো বলি নাই কোনো ইন্টারভিউতে, যে বলতেছি মনে মনে ভাবতেছিলাম, আমার বন্ধুকে বলতেছিলাম যে যদি দেখি যে মেয়েটার কোনো ওরকম কোনো প্রবলেম থাকে,
তাহলে মেয়েটাকে একটা জায়গায় বসায় রেখে আমরা দুজন পালাই চলে আসবো। এটা ও জানে না, এটা আজকে আমি বললাম ক্যামেরাতে। ভাবি শুনলে আজকে শেষ। তো এখন ও যখন আসলো মাশাআল্লাহ অনেক কিউট, অনেক সুন্দর। তা আমি না আমার একটা স্বপ্ন ছিল জানেন কি, একটা স্বপ্ন দেখতাম যখন আমি এসএসসির পরে মাঝে মধ্যে মানে আমার বন্ধু বান্ধব বিয়ে করতো, তো নিজেরও তো একটা বিয়ে করার ইচ্ছে থাকে। তো স্বপ্ন দেখতাম কি যে একটা লাল টুকটুক ছোট্ট একটা বউ আমি বিয়ে করছি, আমরা দুজনে একসাথে হাঁটতেছি এরকম। বাট আমার স্বপ্নের মতো একদম স্বপ্নে যেরকম দেখছি ওকে আমি ঠিক তেমনই পাইছি, একদম সেম টু সেম। অনেক কিউট, অনেক সুন্দর, এবং আমার কাছে পৃথিবীর সেরা একটা নারী হচ্ছে সুমাইয়া। বাহ, কি দারুণ কথা বললেন। একদম হয় না যে মানে যে নারীকে ভালোবাসে সে নারী যে তার কাছে একদম পরি, সেই কথাটা কিন্তু আপনার কথার মাধ্যমে চলে আসলো। কিন্তু আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে ওই যে মানুষটাকে কখনো দেখেন নাই, তাহলে ফার্স্ট মিটটা কি? ও বললো যে আমার বিয়ে ঠিক হয়েছে, কার সাথে বিয়ে ঠিক হয়েছে? বিয়ে ঠিক হয়েছে কার সাথে এটা জানি না, ও যেদিন ওর বিয়ে ঠিক হয় তার মানে তিনি কি অনেক বড় লোক? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আরেকটা কথা, তার নিজের 5 তলা বাড়ি আছে ওদের সব মানে শহরে আর কি, নরসিংদী শহরে। ওর সাথে ওই এক বাপের একটাই ছেলে, মা মারা গেছে, বাবা আছে, আর 2টা বোন না 3টা বোন। তো ওই ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়, কিন্তু ওর ফ্যামিলি ওকে খুব মানে প্রেশার দেয় বিয়ের জন্য। কিন্তু ও হচ্ছে মানে বিয়ে না করে পালায়ে আমার সাথে চলে আসে। পালিয়ে কোথায় এসেছিল? আপনার হচ্ছে গুলিস্তান, এই যে কি বলে ওইটা, কারওয়ান বাজার, না না ওই গুলিস্তানের ওইখানে আপনাদের নরসিংদী বাস স্ট্যান্ড আছে না, নরসিংদী বাস স্ট্যান্ড এসে নাম ছিল। নরসিংদী থেকে ঢাকা? আপনি তখন ঢাকায় ছিলেন? হ্যাঁ আমি ঢাকায়, আমি ওকে আমাকে বলছিল যে আমার এখানে আসো, কিন্তু আমি চিন্তা করলাম কি যদি আমি ওখানে যাই আমাকে যদি আটকায় দেয়, আমি ওকে কোনোদিন দেখি নাই, চিনি নাই। যাই হোক, তুমি যদি এটা দেখো মাফ করে দিও, অনেক কথা বলে দিলাম। আচ্ছা, তারপরে যখন মানে প্রথম, তাহলে সে একটা মেয়ে, ও মাই গড, মানে কি পরিমাণ স্যাক্রিফাইস একটা মেয়ে, সেই নরসিংদী থেকে ঢাকায় চলে আসছে, সেও কিন্তু আমাকে দেখছে, অবশ্য আপনাকে চেনে, আপনাকে, কিন্তু আমি ওকে কখনো দেখিনি, আপনি তাকে কখনো দেখেনি। তো বাসে যখন নামলো তখন কি বোরখা টোরখা ছিল? হ্যাঁ বোরকা পরা ছিল। বোরকা পরা ছিল, তখনও মুখ দেখেননি? না, যখন হচ্ছে মানে প্রথম আমার মধ্যে পাবনার কোনো কথা নেই, ওকে বললাম যে ওকে বললো যে আমি বললাম, ও যখন মানে আসতেছিল, ও ফোনে কথা বলতেছিল, ইশারা করতেছিল আমি সুমাইয়া। তারপর ওকে নিয়ে আমাদের পাবনার আপনার টেকনিক্যাল থেকে বাসে উঠলাম। মানে আসার পরে হাতও ধরেননি? কিছু না, কিছুই না। ওকে আমার পেছন পেছন নিয়ে আসছি, সিএনজিতে তুলছি, তুলে নিয়ে, আমার তো ভয় যে হঠাৎ যদি কোনো প্রবলেম হয়, ওর ফ্যামিলি যদি কোনো প্রবলেম করে, সিএনজিতে তুলছি, টেকনিক্যাল নিয়ে আসছি। তখন বয়স কত ছিল? 19 বছর। 19-20, মানে খুব ছোট বয়সে আপনি এই কাজগুলো করে যাচ্ছেন, দুঃসাহসিক। তারপরে সিএনজিতে তুললেন? সিএনজিতে তুলে আমাদের টেকনিক্যাল পাবনার বাস স্ট্যান্ডে নিয়ে আসলাম, ওইখান থেকে গাড়িতে করে যখন গাড়িতে তুলছি, একসাথে বসছি, তখন ওর ফেসটা দেখাইছে। আমি বললাম তোমার ফেসটা একটু দেখাবে না? এখন তো দেখাও অ্যাটলিস্ট। তখন বলে তো এখন ফেস দেখালে কিন্তু বিয়ে করতে হবে, তো বিয়ে করার জন্য তো তোমার নিয়ে আসছি। আচ্ছা ওকে, তারপরে ফেস দেখাইছে। তারপর আপনার মনের মতো বউ পেয়ে গেল? হ্যাঁ, তারপর ওকে তো বিয়ে করি না, ওকে যে বাসায় নিয়ে, বাসার কাহিনীটা বলি, ওকে তো বিয়ে করি না, আমাদের বাসায় নিয়ে আসলাম। তখন কি আপনার আম্মু ঢাকায় থাকতেন? না, আম্মু সবাই গ্রামে থাকতো। আচ্ছা, তো বাসায় কার সাথে থাকতেন? আমি সবাই গ্রামে থাকতাম আম্মুকে নিয়ে। আপনি ঢাকায় থাকতেন না? না, আমি গ্রামে পাবনাতে থাকতাম। তো ঢাকায় মিট করলেন কিভাবে দুজন? পাবনা থেকে ঢাকায় এসেছি ওকে নেওয়ার জন্য। ও রে বাবা, ও আচ্ছা, মানে পাবনা বেশি দূর হয়ে যায় দেখে ঢাকায় এসে মিট করলেন। হ্যাঁ, মানে আপনিও ঢাকায় তো অত বেশি পরিচিত না? ঢাকা ওইভাবে চিনি না তখন। প্রথম ঢাকায় আসছে? না, অনেকবার আসছি, বাট আমি ভাইয়ার সাথে আসছি বা কারো মানে রিলেটিভের সাথে। তারপর ওকে মানে এখন ওকে কোথায় নিয়ে যাব? আমার একটা বড় ভাইকে কল দেয়, আমাকে কি করবো, কয় তুই আগে রাজশাহী একটা হোটেলে উঠে, তারপর আমি তোদের বিয়ে দিয়ে দেবো। আমি চিন্তা করলাম যে এখন আমি উঠতেছি, এখন যদি আমাকে যদি মানুষ কোনো একটা কলঙ্কের দাগ লাগাবে, ওর যদি একটা কলঙ্কের দাগ লাগে যে একটা মেয়ের সাথে একটা ছেলে এরকম ভাবে ধরা খাইছে হোটেলে, তাহলে তো জিনিসটা অনেক বাজে দেখাবে। তাই বললাম আমি কি করবি? আমি বললাম যে তাহলে আমি একটা কাজই করতে পারি, ওকে আমি ডিরেক্ট বাসায় নিয়ে যাব, যা হবে আমার বাসায় হবে, মানুষ তো জানলো না, যা জানলো আমার ফ্যামিলি জানলো। ডিরেক্ট করে বাসায় নিয়ে গেলাম, আম্মু তো দেখে অবাক, আয় হায় তুই করছিস কি, তোর বয়স কত, তুই এই বয়সে, আমি তো ভাবি না তুই এই বয়সে বিয়ে করবি, এখনই বিয়ে করবি। আম্মু কান্নাকাটি করে অবস্থা খারাপ যে এই বয়সে তুই বিয়ে করবি। আচ্ছা, মিরাজ ভাই যখন যাচ্ছিলেন, অনেক দূর পথ তো, ঢাকা থেকে পাবনা, তখন আপনাদের প্রথম দেখা, প্রথম কথা, সেই সময়টা কথোপকথন কি ছিল? কোনো কথোপকথন নেই, জাস্ট ওর ফেস দেখাইছে, ও গাড়িতে উঠছে, আমার মানে আমি এরকম বসে আছি, আমার মানে পায়ের উপর ঘুমায় গেছে।
কোনো আর ওটা নাই। আমি সারা রাত মানে টেনশনে মরে যাচ্ছি, ও ঘুমাইতেছে। আমি শুধু চিন্তা করতেছি ও ঘুমাইতেছে কেমনে, মানে ওর কোনো টেনশন নাই। বাট আমি এদিক টেনশনে, আমার মানে তখন শীতের সময় আপনার নভেম্বরে, আমার গা ঘেমে যাচ্ছে টেনশনে, কিন্তু ও আরামে ঘুম পাড়তেছে। তারপর ওকে আমাদের এই জালালপুর থেকে একটা সিএনজি করে বাসায় নিয়ে গেলাম। আম্মু তো দেখে অনেক রাগারাগি করলো, হ্যাঁ এই মেয়েকে দিয়ে তুই, তোর বয়স নেই, তুই খাওয়াবি কি, তুই নিজেই ইনকাম করতে পারিস না, কি করবি। বাপ অনেক আমাকে বোঝাইলো, ওকে বোঝাইলো। ও বলতেছে যে আমি চলে যাবো, আমি তো সব কিছু দেখে ওর জন্য আসছি, আমি তো ওকে না দেখে আসি নাই, আর আমি তো যাওয়ার জন্য আসিনি, আমি ওকে বিয়ে করার জন্যই আসছি। মানে আপনার মাকে সে বুঝ দিচ্ছে। আচ্ছা, তারপর বিয়েটা কিভাবে হলো? বিয়েটা তারপর হচ্ছে আম্মু অনেক বোঝাচ্ছে, ও বুঝতেছে না, আমার আপু বোঝাচ্ছে, তাও ও বুঝতেছে না। তো এখন আমার আম্মু বলতেছে কি, দেখো যে এই মেয়েটা তোমাকে ছেড়ে চলেও যাইতে পারে। তারপর আমার যে হুজুর, মানে যে আমি মাদ্রাসা করছি আমার ইতিমখানা, তো ওই মাদ্রাসার হুজুর হচ্ছে আমাকে বলতেছে, মামা দেখেন আপনি এই মেয়েকে বিয়ে করবেন, মেয়ে যদি আপনাকে ছেড়ে চলে যায়। আমি বললাম আচ্ছা ওকে, আমি মেয়েকে বিয়ে করবো না, ঠিক আছে মানলাম, কিন্তু যখন আমার বাবা মা আমাকে বিয়ে দিবে যে মেয়ের সাথে, ওই মেয়েটা আমার সাথে আজীবন সংসার করবে কিনা এটা যদি গ্যারান্টি আমার বাবা মা দিতে পারে, তাহলে আমি ওকে বাসায় পাঠিয়ে দেবো যেমনি করে হোক। আমার আম্মুকে বললো এই কথা। তাই আমার মা বলতেছে তাই কোনো দিন হয় সম্ভব? কোন মেয়েরা কেমন হয় এটা তো কে কোন মেয়ে কেমন এটা তো বলা যায় না। তো বললাম তাহলে আমাকে এই মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও, সমস্যা কি তোমাদের? তোর বয়স হয় নাই, তুই হচ্ছে মাত্র তোর 19 বছর বয়স, এখন তুই যদি বিয়ে করিস, আবার তোর ইনকাম নাই, কি করবি তুই? আর আপনার পারিবারিক অবস্থাও তো তখন না, আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ। আমার আব্বু স্ট্রোক করছে, আম্মু ছাগল হাঁস মুরগি এইগুলা নিয়ে মানে এগুলা দিয়ে মানে সব কিছু করে, সংসারে খরচ চালায়। পাশাপাশি আমি একটু মিডিয়াতে টুকটাক ওই অভিনয়ের কাজ করতাম, ওইখান থেকে টুকটাক পাইতাম, ওটা দিয়ে চলতাম। তো এদিকে তো আম্মু একদম পাগল হয়ে গেছে। তো এই যে 2টা দিন মানে আমি যে ওকে নিয়ে আসছি, আস্তে আস্তে ওই দিনে ভোর 4টা বেজে গেছে। তো আমি যে ঢাকা আসছি সারাটা দিন সকালবেলা 2টা দিন আমার কিচ্ছু খাওয়া নেই, শুধু পানি ছাড়া। তারপর ওই দিনটা তো আসার পর সারাটা দিন বুঝাইছে। পরের দিন রাতের বেলা অনেক বোঝানো টোঝানোর পর আমাদের বিয়ে হয়েছে। বিয়ের দিনের কথাটা জানতে চাই, কেমন ছিল সেটা? বিয়ের দিনের ঘটনাটা হচ্ছে, বিয়েতে কেউ রাজি ছিল না, শুধুমাত্র আম্মু রাজি ছিল না। আব্বু রাজি ছিল, আব্বু বলছে না দিয়ে দাও, যা হয় হবে, ওর জীবন ও বুঝবে, বিয়ে দিয়ে দাও। তারপর ভাইয়া রাগ করছিল, ভাইয়ার একটা ইচ্ছে ছিল যে যেহেতু আমার একটা ছোট ভাই, ওকে একটা বিয়ে দেবো, একটু আমরা ভালো কিছু করবো, আয়োজন টায়োজন করবো। বাট ওইটার জন্য ভাইয়া রাগ করে চলে যায়। আমার ভাবি ছিল, আমার বড় ভাইয়ের বউ, উনি আবার খুব সাপোর্ট করছে। ভাইয়ের বউ এবং আমার বাবা দুজনে সাক্ষী হয়ে আমাদের বিয়েটা দিয়েছিল। বিয়েটা কি ঘরোয়া ভাবে? হ্যাঁ ঘরোয়া ভাবে। আচ্ছা, মানে কাজী ডেকে ইসলামিক নিয়মে বিয়ে হয়েছে, প্লাস আমরা 2 দিন পরে কোকোট ম্যারেজ করছিলাম। আর এর মধ্যে তার পরিবার, এর মধ্যে ওর পরিবার তো ফোন দিয়ে পাগল হয়ে যাচ্ছে। আমি বললাম তাহলে যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, এখন তোমার ফ্যামিলিকে জানাও। তো ওর ফ্যামিলি জানে যে একটা ছেলের সাথে মানে গেছে, কিন্তু ছেলেটার যে 2টা হাত নাই এইটা ওর ফ্যামিলি জানে না। যখন বিয়ের 2 দিন পরও জানাই নাই, 7 দিন না 8 দিনের দিন ওর ফ্যামিলিকে জানাইছে যে ওর 2টা হাত নাই। এটা শুনে তোর ফ্যামিলি অবাক হয়ে গেছে, তুই কি করছিস? ওই ছেলেটা তোকে ইনকাম করে খাওয়াবে কেমনে, কি করবে, তুই কি পাগল হয়েছিস? তুই চলে আয়, আমরা তাও তোকে মেনে নেবো, তোকে আমরা ভালো একটা জায়গায় বিয়ে দেবো, সমস্যা নেই, তুই চলে আয়। ও বলছে না আমি তো যাওয়ার জন্য এখানে আসি নাই। তারপর আর কি, তারপর ওর ফ্যামিলি তো মেনে নিল না। তারপর একদিন ওর ফ্যামিলি ফোন দিচ্ছে, তাহলে ওই ছেলের কর্ম কি, খাওয়াবে কি, ওর তো 2টা হাত নেই, কি করবে? তারপর বলছে যে আমার হাজব্যান্ড প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করে, ও ভিডিও টিডিও যে বানায় এইগুলো দিয়ে ভালো একটা ইনকাম সোর্স আসে, কিন্তু আমার তখন 58 পয়সা ইনকাম নেই। সেই মিথ্যাটাই সত্য হয়ে গেল। হ্যাঁ, এই তো তার মনে হয় বিয়ের এই যে আপনার মনিটাইজেশন আসলো তার 1 মাস পরই হচ্ছে আমি 45,000 টাকা ইনকাম করি। বিয়ের 7 দিন পর মনিটাইজেশন এবং 1 মাস পরে 45,000 টাকা ইনকাম, এবং তারপর পরের মাসে নিশ্চয়ই সেই তারপরের মাসে ওয়াইফের কথাটাই সত্যি হয়েছে। হ্যাঁ, তারপরের মাসে আসছিল 1,12,000 না 13,000 টাকা। মাশাআল্লাহ। এরপর ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আল্লাহর রহমতে এই যে আজকে এই পর্যন্ত আসছি। বাহ, কি চমৎকার। আমার খুব জানতে ইচ্ছে করছে যে প্রথম যখন বিয়ে মানে যে কবুল বলার পরেই আপনারা যখন আসলে দুজনের সাথে কথা বললেন, সেই সময়টা কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বা সেই তারপর? আমরা তো বিয়ের দিন ওইভাবে কথাই বলি নাই, যার যেমন তো সেই ছিলাম, লজ্জায় আর কি। কারণ একটা মেয়ে, অপরিচিত মেয়ে ভাবে কোনো সামনাসামনি দেখায় নাই, কিছু নাই, মানে 2-3 দিন ওর সাথে ভাবে কথাই বলি নাই লজ্জায়। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে সবকিছু হয়েছে। কোনো প্রতিশ্রুতি দিয়েছিল? প্রতিশ্রুতি না, ওরকম কোনো প্রতিশ্রুতি দেয়নি, জাস্ট ও একটা কথা বলছিল যে আমি সবসময় তোমার পাশে থাকবো। বাহ, একদম শূন্য হাতে যেহেতু এসছে, এই জন্য আমার খুব জানতে ইচ্ছে করছে কাবিন কত টাকা? কাবিনটা হচ্ছে 1 টাকা ছিল,
আমাদের 1 কাবিন। টাকা দেনমোহর? হ্যাঁ, ওর ফ্যামিলিতে এটা শুনে অনেক রাগারাগি করে যে হ্যাঁ। এখন তো তোরা যদি পরে ও ডিভোর্স দিয়ে দেয় বা যদি কোনো প্রবলেম করে তখন কি করবি, তুই 20 লাখ টাকা নাই তুই 10 লাখ টাকা অন্তত কাবিন দিতি। কয় না, আমি আমি যদি ভাত খাই খাইতে পারবো, না হলে নাই, আমার ভাগ্যে যদি থাকে খাইতে পারবো, না হলে নাই, আমার এটা ভাগ্যে। এটা টাকা দিয়ে তো কোনো সম্পর্ক হয় না যে টাকা কাবিন দিলাম 10 লাখ এজন্য আমাকে ছেড়ে দিবে না, এটা তো না। ও আমি যদি ওর কপালে থাকি বা ও যদি আমার কপালে থাকে থাকবো, নাহলে আমার নাই। পরে 1 টাকার ভাঙতি পেয়েছিলেন দেওয়ার জন্য? হ্যাঁ, দিয়েছিলাম। দিয়েছেন, সেটা তো রেখে দিয়েছেন এখন। হ্যাঁ। এই যুগে 1 টাকা দেনমোহরে বিয়ে করাটা মনে হয় না কোনো মেয়ে স্যাক্রিফাইস করতে। আপনি খুবই লাকি, না, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে যে আমার 2টা হাত নাই, আল্লাহ পাক আমাকে 2টা হাত দেয়নি, এরপরও যে আল্লাহ আমাকে এতটা সুখে রাখছে, এটা আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। কারণ আমার মতো অনেকেই আছে, অনেকে মাস্টার্স কমপ্লিট করছে, পড়াশোনা শেষ করছে, কিন্তু এখন পর্যন্ত নিজের সকালাত পূরণ করতে পারে নাই, একটা ভালো সঙ্গী পায় নাই, নিজেকে একাকিত্ব করে রাখে। তো এই দিক থেকে আল্লাহ পাক যে আমাকে এতটা ভালো রাখছে, এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, সত্যি কথা। মাশাআল্লাহ, আমরাও চাই সব সময় ভাবি এবং আপনি একসাথে থাকেন। ইনশাআল্লাহ। ভাইয়া, মাশাআল্লাহ নজর না লাগুক, তারপরেও একটু জানতে চাচ্ছি যে এই যে পরকীয়ার বিষয়গুলো বারবার চলে আসতেছে, কিছুদিন আগে একটা পরকীয়ার ঘটনা কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে, তারপর ডিভোর্সের বিষয়গুলো চলে আসতেছে। এই যুগে আসলে ভালো সম্পর্ক ধরে রাখার মূল মন্ত্র কি হতে পারে, সেটা আপনার কি মনে হয়? আমি মনে করি কি, ধরেন যে আমার ওয়াইফ যখন আমাকে মানে কিছু বলে, আমি চুপচাপ থাকি, আমি হাসি মুখে নেই, এবং ওকে, এবং ওইটা যেন আমি যেন এড়িয়ে চলি সবসময়, এবং আমি যখন রাগারাগি করি ও চুপচাপ থাকে, কোনো কথা বলে না, ও মানে হেসে কথাটা উল্টায় অন্য কথা বলে। সো দুজনের মধ্যে যদি এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে একজন বলবে একজন চুপ করে থাকবে, তাহলে কখনোই সম্পর্কে ফাটল ধরে না। আর দুজনের মধ্যে সবসময় মায়া ভালোবাসাটা থাকতে হবে। একটা জিনিসকে মনে করতে হবে যে এই যে আমার ওয়াইফটা, ও আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দরী নারী, এবং আমার জীবনে ও ছাড়া কেউ নাই। এবং একটা মেয়ের মনে করতে হবে আমার স্বামী আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ, এবং ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই। এটা যদি মেনে একটা মেয়ে একটা ছেলে থাকতে পারে, সে আজীবন সংসার করতে পারে। যদি না হয় তাহলে তো গেল, শেষ। কি চমৎকার! আসলে একটু জীবনধর্মী কথাবার্তা খুব বলে ফেললাম। একটা জিনিস কি আপু, সত্যি কথা বলতে যে আমার না কোনো মেয়ের প্রতি যে একটা ছেলে মানুষ একটা মেয়ের প্রতি একটা খারাপ নজরে তাকানো বা কুনজর দেয়া বা একটা ইচ্ছা থাকা যে এই মেয়েটা অনেক সুন্দর হ্যান ত্যান, এরকম আমার কোনো ফিল আসে না আমার ওয়াইফ ছাড়া। আমার ওয়াইফকে অনেক ভালো লাগে। আমার ওয়াইফ আমার কাছে মনে হয় যে ও পৃথিবীর সেরা একটা সুন্দরী, এবং সারাক্ষণ ওর দিকে আমি তাকাই থাকি। এরকম আমি যদি বাসায় থাকি, আমার বাচ্চা কাচ্চা সবসময় থাকে, তো যখন বাচ্চা কাচ্চা ঘুমায় যায়, আমি কোলের উপর বসে থাকি, বসে কোলের উপর মাথাটা দিয়ে মানে মিনিমাম আধা ঘন্টা ওর দিকে তাকাই থাকি। আমার খুব শান্তি লাগে, সত্যি কথা, যে এমন একটা মানুষ পাইছে জীবনে, যে মানুষটা প্রত্যেকটা সময় আমাকে সাপোর্ট করে। এবং আর একটা বিষয় বলি, মাঝে মাঝে তো ফেসবুকে ইনকাম বন্ধ হয়ে যায়, তো সেই সময় তো কাছে টাকা থাকে না, তো জানি না ও টাকা কোথায় পায়। মাঝে মধ্যে 20,000 30,000 টাকা আমাকে দিবে, বলে যে এই নাও টাকাটা খরচ করো। বা অনেক সময় দেখতেছে যে বাসা ভাড়া দিতে লেট হয়ে যাচ্ছে, বাসা ভাড়া পারতেছি না, একটু মানে প্রবলেম ফেস করতেছি, ওর নিজের টাকা বের করে আমাকে দিয়ে দেয়। এখন ও আমার মানি ব্যাগ থেকে চুরি করে কি কই থেকে চুরি করে জানি না, বাট দেয়, আমাকে আপনিও তো সাপোর্ট অনেক করে। সময় দেন বাজারের টাকা, ওখান থেকে হ্যাঁ জমাতে পারে হ্যাঁ মেয়েরা। হ্যাঁ হ্যাঁ, আবার ওকে ঈদের প্রত্যেক ঈদের একটা মানে সালামি দেই, প্লাস ও জামা কাপড় কেনার টাকা দেই, ওখান থেকে জমায়। কিন্তু ভালো লাগে যে এতটা সাপোর্ট করে, প্রত্যেকটা সময় পাশে থাকে, এবং সব সময় চেষ্টা করে যে ভালো কিছু আমাকে দেয়া। যাক, মানুষের নজর না লাগুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জানতে চাই যে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে আমাকে যেহেতু ঘেন্না লাগে তাহলে আপনার সবকিছু আমার থেকে দূরে সরিয়ে নিন। এটা কার উদ্দেশ্যে? এটা বলতে চাই না, থাক, আপনি এটা দেখছেন, হাই হাই হাই, আপনার নজর। অনেকে ভেবেছিল যে না, আমার ওয়াইফ না, আপনার ওয়াইফকে নিয়ে না দিয়েছেন না, কিনা, ওয়াইফ বা কিনে আমিও খুব কখনোই মন না। খারাপ করছিলাম যে কি হলো মিরাজ আফ্রিদের। না না, এটা আমার ওয়াইফকে না, এটা এমন একটা পার্সন যে আমাকে অনেক কিছু দিছে, বাট সে ভুল বোঝাবুঝির কারণে এখন সে আমার সাথে আমার কাছ থেকে দূরে চলে গেছে, এই জন্য আর কি দিয়েছিলাম। মানে কোনো মেয়ে না, আমার একটা খুব কাছের বড় ভাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তার জন্য আমি অনেক কিছু পাইছি, সত্যি কথা বলতে, মানে 2 বছরের মধ্যে তার অনেক সাথে কি কিছু আপনার পাইছি। নামের মিল আছে? আমি কিছু জানি না, থাক। আচ্ছা, একটু জানতে চাই মিরাজ আফ্রিদি কতটা রোমান্টিক? আমার ওয়াইফ বলে আমি নাকি রোমান্টিকই না। আহারে, এত সুন্দর করে কথা বলে কোন হাজবেন্ড? না, আমি ওর সাথে ওইভাবে আসলে ওইভাবে সময় দিতে পারি না, কারণ আচ্ছা আমি আপু হয় কি আমার নিজের ভিডিওগুলো নিজে এডিট করি, তো আবার নিজের স্ক্রিপ্টগুলো নিজে লিখি,
যার কারণে আমি আলাদা রুমে থাকি একা একা, মাঝে মধ্যে ওর সাথে একসাথে থাকা হয়, কিন্তু 7 দিনে 5 দিনই একা একা থাকতে হয়। ওই যে ভিডিও মেক করি, কারণ বাচ্চা কাচ্চা কান্না করলে এডিটিং বা ভয়েস ওভার দিতে পারি না, যার কারণে আমি আমার আলাদা রুমে মানে এডিটিং সেক্টরটা এখানে থাকি, যার কারণে ওকে সময়টা কম দিয়ে জন্য বলা যায় আমি নাকি কোনো রোমান্টিকই না। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি কতটা রোমান্টিক? কি কি করেন? ওর জন্য সব করতে পারি, কি কি করেন? সব সব। ফুল নিয়ে যাওয়া বা সারপ্রাইজ দেওয়া? সারপ্রাইজ বলতে ও যে খাবারগুলো পছন্দ করে, বা ওর একটা অনলাইনে একটা ড্রেস পছন্দ হয়েছে, ওটা কিনে দেই, হুট করে সারপ্রাইজ দেই, বা ওর কিছু একটা খাইতে মন চাচ্ছে রাত 12টা-1টার দিকে এনে দিচ্ছি, এগুলো ওর কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, দারুণ। এত সুন্দর একটা গল্প শুনলাম, আমি আবার বারবার মাশাল্লাহ বলছি যেন নজর না লাগে, কিন্তু তারপরও এসে এই যুগে কখনো যদি আল্লাহ না করুক বিচ্ছেদের প্রসঙ্গটা চলে আসে, এইটা আসলে সেই সময়টা বলা, মিরাজ আফ্রিদি মানে কিভাবে এটা সামলাতেন? আমার শাশুড়ি বলে যে মিরাজ তোকে এতটা ভালোবাসে, ও যদি তুই যদি কখনো ওকে সিরিয়াস হতে পাগল হয়ে যাবে। আমার শাশুড়ি এই কথা বলে, মানে আমি বলি না, আমার শাশুড়ি ওকে বলতেছে যে মা কালকে এই কথা বলতেছে যে তুমি আমাকে এত ভালোবাসো, যদি তোমাকে আমি ছেড়ে চলে যাই তুমি নাকি পাগল হয়ে যাবে। আমি জানি না, কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। আপনি আসলে কি হয়, কি মনে হবে? মানে একটা জিনিস কি, আমার জীবনে ও সেরা নারী এবং প্রথম নারী, শেষ নারী, এটাই। জীবনেও যদি চলে যায়, এটা তো আল্লাহ না করুক কখনো যদি চলে যায়, তখন তো আল্লাহ না করুক, অবশ্যই। কিন্তু মানে আমি তো আর আমি থাকবো না, আল্লাহ জানে, হ্যাঁ আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকের কাছে বলি যে কখনো যেন এরকম কোনো যেন না আসে, এটা সবসময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। ইনশাল্লাহ হবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, মাঝে মাঝে দেখি আপনার স্ত্রী আপনার কান ধরে নিয়ে আসতেছে, তো ওটা সবাই ভাবে যে আপনাকে মারে টারে কিনা। না না, ওটা জাস্ট স্ক্রিপ্টের জন্য। আচ্ছা, আমি ওকে মারি, সত্যি কথা বলতে আজকে ভিডিওতে বলি, মাঝে মধ্যে আমি ওকে মারি। তাই? হ্যাঁ। আপনি কিভাবে মারেন? পা দিয়ে। পা দিয়ে মারেন? এই আপনি তো অ্যাওয়ার্ড পাইছিলেন এই জন্য যে নিজের বউয়ের হাতে, বউয়ের গায়ে কখনো হাত তোলেন না মিরাজ আফ্রিদি, এই জন্য তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো পা দিয়ে কিভাবে মারেন? পা দিয়ে ওইভাবে, হাত দিয়ে যেভাবে মারে ওইভাবে। সিরিয়াসলি? হ্যাঁ। আচ্ছা, কেন মারেন? মাঝে মধ্যে ওই যে মানে কথা শুনে না, মানে অনেক সময় কি ঠিক মতো খাওয়া দাওয়া করে না, গোসল করে না, এই কারণে। আবার অনেক সময় অনেক রকম আছে যেগুলো আসলে না বলি, অনেক ঘটনায় থাকে, ফ্যামিলিতে অনেক সময় এক রকম প্রবলেম হয়, ওই সময় একটু রাগারাগি জোরে করে। মারেন নাকি? হ্যাঁ, জোরেই মারি। কত বড় খারাপ, আবার বলতেছে জোরে মারি। তখন আপনার বউ কিছু বলেন না? ও কান্না করে, মানে বেশিরভাগ মারা হয় না, বেশিরভাগ আমি ধমক দেই, ওদের একটু ধমক দিলে কান্না করে দেয়। আচ্ছা, বাই এনি চান্স আপনার নামে যদি কখনো মামলা না করতে যায়? এটা কখনো, কারণ ওইভাবে তো আমি ওকে মারি না যে ও মামলা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নারী কিসে আটকায় কি মনে হয়? নারী কিসে আটকায়, কি মানে নারী কিসে আটকায় আমি জানি না আসলে, কিন্তু আমি মনে করি নারী হচ্ছে মায়ায় আটকায়। রিউমারে বলি, সেটা হচ্ছে আপনার সম্পর্কে যে আমাদের ভাবি সুমাইয়া ভাবি আপনার থেকে বয়সে বড়, এটা কি সত্যি? না, ওর ভয়েসটা একটু এরকম, মানে একটু ভারী আর কি। না সেটা না, এমনিতে অনেকে যেহেতু দেখতে পাচ্ছে না, অনেকে অনেক কথা বলে। না এমনি আমার থেকে বয়সে 1 বছরের ছোট। ছোট? আচ্ছা, আপনাকেও তো আপনার বয়স বোঝা যায় না। এখন জাতি আমার জানতে চায় বয়স আপনার হচ্ছে বয়স কত? 2001 নভেম্বরে আমার জন্ম, 24 শেষ 25 চলতেছে। আচ্ছা আচ্ছা, এখনো মাত্র যুবক, জীবন তো পড়েই আছে। একটু জানতে চাই আপনার নিজের বউকে সাপের মতো লাগে কেন? মাঝে মধ্যে অনেক রাগারাগি করে, তো মানে রাত করে বাসাতে, মানে বাইরে থেকে বাসায় আসলে অনেক রাগারাগি করে, অনেক চিন্তা করে, যে বলে যে তোমার 2টা হাত নাই, তোমাকে যদি কেউ কোনো ক্ষতি করে তুমি তো ওইভাবে কোনো ইয়ে করতে পারবে না, মানে সেলফ ডিফেন্স বলতে একটা, ওটা তুমি তো ইয়ে করতে পারবে না, তুমি তো হাত দিয়ে ধরতে পারবে না, বা তুমি তো দৌড়ও দিতে পারবে না ওরকম। তো তুমি এত রাত্রে কেন মানে বাসার বাইরে থাকো? ওর কথা, রাত 11টার মধ্যে বাসায় থাকতে হবে। আচ্ছা, ওরে বাবা, কড়া নির্দেশ। আচ্ছা, এরকম সেলফ ডিফেন্সের কোনো ইয়ে আছে? ধরেন আপনাকে যদি ছিনতাইকারী ধরে, সেই সময়টা আপনি সেলফ ডিফেন্স আসলে আমি সব কিভাবে দিয়ে করেন? দেবো, ভাই তুমি সব নিয়ে যাও, আমার জানটা বাঁচায় দিয়ে চলে যাও। আপনি মারামারি করবেন না? না। আমার পা তো আছে। পা থাকলে কেউ যদি আমার একটা ছুরি মেরে দেয় তাহলে কি হবে? না না না, একটা গুলি মেরে দেয় তাহলে কি হবে? আমি সব দিয়ে দেবো। আমার যদি জীবন বেঁচে থাকে, আমি জীবনে অনেক কিছু করতে পারবো, কিন্তু আমার জিনিস চলে গেলে তো জিনিস গেছে গেল, ওগুলো আমি আবার করতে পারবো, কিন্তু জীবন চলে গেলে তো আর জীবন ফিরে আনা যাবে না। আচ্ছা, কতগুলো বাচ্চা আপনার? 3টা বাচ্চা, মাশাআল্লাহ। জাতি জানতে চাই আপনার পরিবার পরিকল্পনা কয়টা বাচ্চার? আর না, একদম ক্লোজ। আচ্ছা, না আমার ইচ্ছা কি, আমি 3টা বাচ্চা নেওয়ার কারণটা আমি বলি। প্রথম বাচ্চাটা আমাদের মেয়ে, তো সময় অনেক একটা ইচ্ছা ছিল যে একটা ছেলে হবে,
তোমার সবসময় তোমার পাশে থাকবে, পরে দুইটা দুজন হাত কি হয়ে। জমজ? হ্যাঁ, পরে দুইটা জমজ হয়েছে। তো একটা ছেলের আশাই নেয়া, কারণ আমার সাথে আসলে যারা মানে আমার আমার কাছে যারা থাকে বা আমার ক্যামেরাম্যান যারা মানে সাথে থাকছিল, বেশিরভাগই আমার আমার কাছ থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে চলে যায়। মানে আমি আবার কি একটা জিনিস কি মানুষকে বিশ্বাস করি অতিরিক্ত। আমার এই এটিএম কার্ডের পিন, আমার বিকাশের পিন, আমার বিকাশে তো প্রচুর লেনদেন থাকে, প্রমোশনাল কাজ করি, প্লাস হচ্ছে আমার মনে করেন যে অ্যাকাউন্টের সব পাসওয়ার্ড সব ওর কাছে থাকে। ও কি করে মানে টাকা পয়সা চুরি করে নিয়ে পালাই, এরকম হয়েছে 3টা এরকম হয়েছে। না? হ্যাঁ, ও আচ্ছা। যার কারণে আর কি ও চায় যে আমার একটা ছেলে হোক, যে ছেলেটা আমার সবসময় পাশে থাকবে। এই জন্য একটা ছেলের আশায় মুনথার বয়স যখন 2.5 বছর, তখন একটা ছেলের আশা একটা সময় করে, তখন আর কি জমজ হয়ে যায় 2টা বাচ্চা। এটা কল্পনার বাইরে। দুইজন ছেলে? 2 ছেলে এখন এক ছেলে আলহামদুলিল্লাহ। মানে চেয়েছিলেন, দুই ছেলে দুই ছেলে সৃষ্টিকর্তা আল্লাহ পাক আপনাকে দিয়ে দিয়েছে। দিছে। তারপর তারাও তো জমজ এবং তাদের কন্টেন্ট ক্রিয়েশন করলে কিন্তু আরো বেশি মানুষ দেখবে। না, আমি ওইরকম খুব একটা করি না, মাঝে মধ্যে হঠাৎ করি। না কারণ সেক্ষেত্রে বড় হলে কি তাদেরকে আনবেন কিনা এই না, পেশায়? ওইরকম না, এই পেশে আনবো না। কেন? কারণ আমি চাই যে ওরা অন্য কিছু করুক, কারণ এই পেশাটা আসলে সবার জন্য না। কেন কারণ সবাই? একটা জিনিস কি, আপনি যদি একটা ভুল করেন না, আপনাকে পুরা মিডিয়া মানে একদম ধুয়ে দিবে। এবং আমি চাই যে ওরা ক্যামেরার বাইরে থাকুক। আচ্ছা, কি যে বুঝি না, যারা মিডিয়া যে মিডিয়া profession- জিনিসটা খুবই সেনসিটিভ, আপনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবেন না। এটা খুবই সেনসিটিভ একটা মানে প্ল্যাটফর্ম। আচ্ছা আচ্ছা, দারুণ। তাহলে আপনি কি বানাতে চান আপনার বাচ্চাদেরকে? পড়াশোনা করে ভালো কিছু করাতে চাই, এবং আমার ইচ্ছা আছে একটা ছেলেকে আলেম বানাবো। সময় বলতেছে একটাকে বানাবো, আর একটা যদি জেনারেলে পড়াও, পরে ঝামেলা হবে না, ওরা 2 ভাই তো বলবে যে আমি কি দোষ করছি। তো বললাম তাহলে কি করা উচিত, 2 ভাইকে জেনারেলে পড়াও। তো দুই দেখি, ভাইকে জেনারেলও পড়ান, মাদ্রাসা মাদ্রা- শিক্ষাও দেন, আমি দুটোই বলছি তো ওকে করতে যে পারেন। তাহলে আমি যখন ওরা বড় হবে, যেমন আমার মেয়েকে এখন টুকটাক আরবি শেখানো হচ্ছে, তো চাইছিলাম যে মহিলা মাদ্রাসায় দিব, কিন্তু কিছু কিছু মহিলা মাদ্রাসার নিউজ টিউজ দেখার পর মানে মনটা উঠে গেছে সত্যি কথা। কারণ মেয়ে মানুষ তো আসলে, আপনার বাবা কিন্তু আপনাকে নিয়ে আপনার বাবা অনেক টেনশন করে। আপনি যখন এক জায়গায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, কেমনি কী করবেন, সবসময় কিন্তু আপনার ফোন দিচ্ছে। তো বাবা মার একটা টেনশন থাকে মেয়েদের নিয়ে বেশি, কারণ মেয়ে মেয়ে জাতিটা একটু অন্যরকম। কারণ কি হতে না পারে কোনো গ্যারান্টি নেই। এখন একটা জিনিস কি, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মানুষ আপনাকে বাজে একটা কথা বলবো, ওইখানে একটু সিন ক্রিয়েট হয়ে গেল, তো এরকম হতেই পারে, কোনো আপনার গ্যারান্টি মেয়েকে নেই। কি চাকরি করতে দেবেন? না, আমি আমার মেয়েকে যখন এসএসসি পাস করবে, ইন্টারে যখন ভর্তি করবো, তার আগেই বিয়ে দিয়ে দিব। কেন? বিয়ের পরেও পড়াশোনা করবে, আমার ইচ্ছা। পড়াশোনা করলে চাকরি করতে দেবেন না? পড়াশোনা বিয়ের পর চাকরি করবে, সমস্যা নেই। আচ্ছা, আপনি ইন্টারের মধ্যেই তাকে বিয়ে দিয়ে দেবেন? হুম। আচ্ছা, আমার ওয়াইফকে বলছি যে তুমি যদি পড়াশোনা এখন করতে চাও করতে পারো, বাট আমি তোমার চাকরি করতে দিব না, কারণ আমি যতদিন বেঁচে আছি তোমার কোনোদিন কোনো অভাব আমি অপূর্ণ রাখবো না। আচ্ছা, আপনার দুই ছেলের এক ছেলে যদি কখনো বয়সে বড় কোনো মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে কি আপনি মানবেন? এখন লাইফটা ওর, ডিসিশনটা ওর। এখন আমিও যদি বিয়ে করে ফেলে মামুনের মতো, আমার কি দোষ? বাবা মার তো কোনো দোষ নেই এখানে। কার মতো? প্রিন্স মামুন, ও তো মানে ভাই, ওর আপুর যে রুচি, মানে বুঝিনি একটা জিনিস, একটা মানুষের রুচিও তো থাকার দরকার। মানে ওর এত সুন্দর চেহারা, মাশাআল্লাহ, সামনে থেকে আপনি হয়তো দেখছেন ওকে, চেহারা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। ওই চাইলে কিন্তু একটা ভালো ঘরের একটা মেয়েকে বিয়ে করতে পারতো, বাট ও কিছুদিন পর পরে একটা ভালো মানে ও একটু বেশি এইজের মেয়েদের বিয়ে করে। এটা জানি না কেন, হয়তো টাকা পয়সার জন্যে, তাছাড়া তো আর কিছু না। তার জন্য কোনো বার্তা আছে আপনার? না, এখন ওর লাইফ, ওর ডিসিশন, আমার কোনো বার্তা নাই। আচ্ছা আচ্ছা, কোন জেলার ছেলের সাথে কখনোই আপনার মেয়েকে বিয়ে দিবেন না? না, ওইরকম তো আমার ইয়ে নেই, সব কোনো জিনিস ইয়ে নেই। এখন একটা আল্লাহ পাক যেটা রাখছে সেটাই হবে। আচ্ছা, তাজু ভাইকে তো চেনেন, হ্যাঁ। তাজু ভাইয়ের একটা ডায়লগ দিতে পারবেন তাজু ভাইয়ের মতো করে? হ্যাঁ, কেন পারবো না। চেষ্টা করি। আবারও না আসলে না, আমাদের দরিদ্র ইউনিয়ন, দরিদ্র আবার আবার দিই, হ্যাঁ। হ্যাঁ, সমস্যা নেই। দরিদ্র কি যেন বলে এটা, নারায়ণপুর। না নারায়ণপুর দরিদ্র কি যেন, দরিদ্র গ্রাম না কি যেন একটা বলে। দেখ, আমি মানে আমার মতো দেই, আবারও না আসলে নাই আমাদের দরিদ্র, দরিদ্রটা কি বলে আপু, ভুলে গেছি আমি। চর, চর এলাকা, নারায়ণপুর চর। না, ওর ডায়লগের মধ্যে কি যেন বলে, ওটা ভুলে গেছি আমি। যাই হোক, আচ্ছা যাই হোক, আপনি আপনার মতো করে বলেন, সমস্যা নেই। দেখেন বন্ধুরা, এইভাবে বলে, দেখেন বন্ধুরা, আবার দেখেন বন্ধুরা, এই যে দেখতে, দেখেন বন্ধুরা, এই যে নদীর পানিগুলা করছে টলমলো, হচ্ছে না আর কি, আচ্ছা, বাদ ঠিক দেই। আছে, সমস্যা নেই। উনি বলে যে আমাদের সুরত নদীর
মাছ পানির মধ্যে হাঁসগুলা গপ 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 করে মাছ খায়। আসসালামু আলাইকুম জনগণ, আজকে আমরা আসছি সুরতপুর নারায়ণপুর ইউনিয়ন, রাইট, কুড়িগ্রামের নারায়ণপুর ইউনিয়নের দরিদ্র এলাকা, চর কি চর জানো একটা, যাই হোক যাক আমরা না ওনাকে আমার খুব ভালো লাগে, সহজ সরল মানুষ। আমরা তো আপনাদের এখানে আসছিল দেখলাম, না আসলে আমার কাছে খুব ভালো লাগে, এত সহজ সরল যে মানুষ হয় সেটা আমি ওনাকে দেখলাম ফার্স্ট। তাই তাজু ভাই কিন্তু মেয়ে খুঁজতেছে। তাই উনি বিয়ে করে নাই? না বিয়ে করেছিল, মানে ওটা একটা দুঃখজনক, টাকার জন্য মেয়েটা চলে গেছে ওনাকে ছেড়ে। আল্লাহর রহমতে এখন ওনার টাকা পয়সার অভাব নেই, হতে পারে। এবং আমার মনে হয় কি ওনার যে পেজ চালায় ওই পেজে মনে হয় না উনি সব টাকা উনি পায়। কেন এটা মনে হয় কেন? কারণ উনি তো কিছু বুঝে না। না ওনার ম্যানেজার আছে, এখন পায়, আগে পেত না হয়তো বা। তো যাই হোক, ওনার মেয়ে খোঁজার দায়িত্বটা কি আপনি নেবেন কিনা? মেয়ে খোঁজার দায়িত্ব আপনার জন্য খুঁজতে পারি, ছেলে খোঁজার দায়িত্ব নিতে পারি, বাট ওনার জন্য নিতে পারবো না। কেন? আপনার বিয়েটা খাইতে পারতেছি না, আজকে 3 বছর হয়ে গেল। ওইটা আর পারবেন না ভাই। আচ্ছা চট করে ডিপ জলের একটা ডায়লগ দিয়ে দাও। ডিপ জলের ডায়লগ আমি আর দিব না, থাক না, এটা বাদ দেন। সুন্দর লাগে কেন? পজ প্লিজ ওকে ওকে ওকে। আচ্ছা আপনার গোপন প্রতিভা, আপনি পা দিয়ে কি কি পারেন? পা দিয়ে অনেক কিছু করতে পারি, সেটা কি দেখাতে হবে? হ্যাঁ দেখাতে পারেন। আমি কি দেখাবো বলেন? সেটা হচ্ছে আমি আপনাকে একটা ব্রাশ দিচ্ছি, আচ্ছা এটা ধরবেন। এখন আপনার কাজ থাকবে এই ব্রাশ দিয়ে কান চুলকানো। আচ্ছা ওকে, তো আমার কাছে একটা ব্রাশ দেখতে পারছেন, এটা ক্যামেরায় দেখাচ্ছে কিনা জানি না। ভাই সত্যি সত্যি কানে ঢুকানোটা আমার মেকআপ ব্রাশ। যাক আমি এভাবে নিয়ে এভাবে কানে নিই আর কি। কানে নিতে পারবেন এখন নাকি? নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানে গেলে সমস্যা হবে না তো? না ইটস ওকে, না আমি ধুয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা ওকে, এই যেভাবে নিয়ে। ও ওয়াও ওয়াও ওয়াও। আর যদি এটা দিয়ে মেকআপ করা লাগতো? আচ্ছা মেকআপ। আচ্ছা মিরাজ আফ্রিদি কিভাবে পা দিয়ে মেকআপ করে দেখুন। ওয়াও, এভাবেই তো করে না? এটা কোথায় দেয় সেটাও জানলেন কিভাবে? এটা তো দেখা আচ্ছা বলেন যাচ্ছে। তো এটা কি ব্রাশ? এটা তা তো বলতে পারবো না, আরে আপনি বলতে পারবেন এটা কি ব্রাশ। আপনার কি মনে হয়? আমি সত্যি জানি না। মানে এটা এই ব্রাশ দিয়ে কোথায় মেকআপ দেওয়া হয় সেটা? ফেসের উপর, মানে এই যে এইখানে আর এইখানে মেবি। ওরে বাবা, এটা আসলে ব্লাশ এন্ড ব্রাশ, এবং আপনি ঠিকই বলেছেন এখানে দেয়। আমি দেখছি এই যে আমার একটা যে ভাই পার্টনার আছে মাসুদ খান, উনি মাঝে মধ্যে মেকআপ টেকআপ করে, তো মানে ওটা দেখিয়ে মাসুদ ভাইয়া কি মুখে মেকআপ করে? হ্যাঁ ওই যে মেয়েদের করে দেয় না। ও আচ্ছা আচ্ছা, মেয়েদের করে দেয় সেটা বললেন। হ্যাঁ। আচ্ছা আপনি ওটা রাখতে পারেন। এখন আপনার একটা বন্ধু, ওখানে রাখেন সমস্যা নেই, আপনার একটা বন্ধু, তাকে হচ্ছে ফোন দিতে হবে। যে কন্টেন্ট ক্রিয়েটর কোনো বন্ধু আছে আপনার? বন্ধু বলতে খুব কাছের এক বড় ভাই আছে, খুব ভালোবাসে আমাকে। আচ্ছা তাকে ফোন দেন, দিয়ে বলেন যে এখনই 50,000 টাকা পাঠাইতে হবে। 50,000 টাকা দিবে কি আল্লাহ, তাই দেখি, চেষ্টা করে দেখি। সে কি বিবাহিত? হ্যাঁ বিবাহিত। আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটর কোনো বন্ধু নেই আপনার? কন্টেন্ট ক্রিয়েটরই তো উনি, কন্টেন্ট ক্রিয়েটর। কি নাম কি ওনার? ওনার নাম হচ্ছে রিফাত ঈশান, উনি হচ্ছে বিটিক বাজের ওনার। আপনি তাকে ফোন দিবেন, ওনাকে বলবেন যে আরেকটা অফার আসছে, যে ওনার থেকে একটু বয়সে বড় আপুটা, কিন্তু আপুটা আপনাকে খুব ভালোবাসে, আমাকে প্রস্তাব দিচ্ছে। এখন সেটা মানুষ তো 2-4টা বিয়ে করতেই পারে, কোনো সমস্যা নাই। তো আপনি এই অফারটা নেবেন কিনা? সারা জীবন আরাম করে বসে বসে খাইতে পারবে, দেশ বিদেশ ঘুরতে পারবে, আর খালি টাকা পাবে, কোনো কাজই করতে হবে না, এত কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েশন করে বউ চালাতে হবে। আচ্ছা ওকে কল দিয়ে দেখি কল ধরে কিনা। ওকে লেটস সি। ধরবে কিনা জানি না, হয়তো ব্যস্ত আছে, দেখি ট্রাই করে দেখি। Maybe he is busy. No answer. আরেকজনকে দিব, আমার একটা ভাই আছে, ও বিয়ে করে নাই। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ওর নাম হচ্ছে ফারাবি। উনিও কি কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর। মানে আমি দেখতে পাচ্ছি, আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে না, কিভাবে যে ফোন টিপতেছে, আর কি সাবলীল। এই যে কল দিছি, দেখা যাক ও ধরবে মনে হয়। আপনাকে আজকে আপনার কোনো বন্ধু পাত্তা দিতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কই? এই যে ঢাকাতে। ঢাকা কোথায় আছেন? মিরপুর 14। ওই যে একটা মেয়ে আসছে আমার বাসায়, বুঝছেন? কোথায় থেকে? এসেছে?
থেকে? না না না, ঈশ্বরদী থেকে না, উনি হচ্ছে ঢাকা থেকে আসছে। উনি ঘুরতে আসছিল তো আমার বাসায় আসছে। তো এই আপনার ভিডিও দেখে, হ্যাঁ আপনার ভিডিও তো নাকি তার কাছে অনেক ভালো লাগে। হ্যালো, শুনতেছেন? হ্যাঁ, শুনতেছি। তো আপনার ভিডিও তার কাছে অনেক ভালো লাগে, সে আসছে, সে আপনাকে বিয়ে করবে, বিয়ে করবে এবং একটু বয়স আর কি বেশি, মনে হয় তুমি কে নাও? 40 বছর। শুনেন কাহিনী শুনেন না কে, 40 বছর বয়স। ভাইয়া প্লিজ বুঝায় বলুন, প্লিজ ভাইয়া একটু বুঝায় বলুন। ওই দেখেন কি কয়, মানে বলছে কি যে আপনার মানে সব কিছু দায়িত্ব তার, আপনার টাকা পয়সা যত দেয়া লাগে দিবে এবং সবসময় ওনার সাথে থাকবেন এবং ফোন দিছাও কি জানি? দেশ বিদেশ নিয়ে যাব, দেশ বিদেশ। এই দেশের বাইরেও নিয়ে যাবে, এই দেখেন অনেক টাকা পয়সা। দিছাও কি জানি সেটা বলো, ওইটা মোচ করা বাদ দাও। মশ করে না ভাই, এই যে এদের কথা বলেন একটু, আবার বলেন। ফারাবি কি বিষয় হয়েছে ভাই, সত্যি কথা ভাই, মেয়েটা পাগল হয়ে গেছে আপনার সাথে কথা বলে, মানে আপনাকে বিয়ে করার জন্য। আর চারটা বিয়ে করা নিয়ে যায় যাচ্ছে, সমস্যা নেই, তুমি করে নাও। আপনার কপালে তো একটাও জোরে নাই, এটি হইলে আপনার মানে খুব ভালো হবে না বুঝছেন, মানে কোনো কিছু করা লাগবে না, কন্টেন্ট ক্রিয়েশনও করা লাগবে না, প্রতি মাসে মিনিমাম 2 লাখ টাকা আপনাকে দিবে, এই যে বলতেছে। মাত্র 2 লাখ? ফারাবির জন্য আমি 50 লক্ষ টাকা দিতে রাজি আছি। শুনছেন? টাকা কি করবো আমি? হ্যাঁ, টাকা কি করবো? টাকা কি করবেন আপনি জানেন, আপনার টাকা নিয়ে উড়াইবেন, ঘুরবেন ফিরবেন, উনি কি দেশ বিদেশে ঘুরবেন। উনি কি রাজি আছেন? কাম করি, আমার যথেষ্ট করে যায়। না এই ভালো আছে কিন্তু মেয়েটা অনেক সুন্দর, কিন্তু একটু বয়স বেশি। আরে তুমি পছন্দ হয়ে গেছে, তোমার করে নাও। আমার তো আছে ভাই, আমার তো বউ আছে, বাচ্চা আছে, আপনার তো নাই, কেউ কিছুই নাই। চারটা চার পাঁচটা ব্যাপার না। আপনার তো কিছুই নাই, এই যে বারবার খালি ডিস্টার্ব করতেছে, কথা বলেন একটু তাহলে। ফারাবি মাইনা নেন, আমি দেখবেন আপনাকে অনেক ভালো রাখবো। কি রে ভাই? আপনার ভিডিও দেখে অনেক। হ্যাঁ, ওনাকে জাস্ট জিজ্ঞেস করেন উনি রাজি কিনা। আপনি কি রাজি নাকি তাই বলেন? ইয়েস অর নো? ইয়েস অর নো? কাজ করতে হবে, কি মস্কা না হলে মামুন ভাইয়ের সাথে কথা বলবো আমি। হ্যাঁ কি মস্কা শুরু করলে কাজ করতে দে। আচ্ছা, ইয়েস অর নো যে কোনো একটা কন, কি বিয়ে করবেন? বিয়ে ভাই? পাগল টাগল। আচ্ছা তো থাকেন। না এইটা কিন্তু বেশি ছিল, আমি পাগল ছাগল বলবো মানে হোয়াট রাখেন। এনিওয়েজ তার জন্য অনেক শুভকামনা, এটা একটা দুষ্টুমি ছিল, আশা করি সে এটাকে সিরিয়াসলি নেবে না, কিন্তু না, সে না। একদম ইন্টারেস্টেড না, না, একদম কারণ ও ইন্টারেস্টেড একটা না। মেয়ের প্রতি আসক্তি তো। ও আচ্ছা আচ্ছা, এইভাবে বন্ধুর গোপন তথ্য ফাঁস করে না, দিতে হয় উনি media- উনি খুব ভালো মানুষ, উনি খুবই ভালো মানুষ, হ্যাঁ। কিন্তু একটা মেয়ের প্রতি উনি আসক্তি, এই জন্য আর কি। আচ্ছা, দারুণ। ভাইয়া আপনার নাচের অনেক প্রশংসা শুনেছি, আপনি না। ভরতনাট্যম যে নাচেন আচ্ছা। সেটা, তো আপনার ঘাড়ের নাচটা একটু দেখি। আমি এখন আমি এখন খুব ভালো হয়ে গেছি, আমি এগুলা থেকে একদম মিনিমাম মনে করেন যে 500 মাইল দূরে আছি, এখন এগুলো আমি এখন খুব ভালো হয়ে গেছি, মানুষ আমাকে ভালোভাবে এখন ওইটা মানুষ ভুলে গেছে, প্লিজ এটা ভাই, আর আপনি ফেরত নাচেন না? না, আমি আর নাচি না। একটু কেন Please, কেন please. নাচেন না? আচ্ছা ঠিক আছে, দূরে থাকলাম, কিন্তু নাচেন না কেন এখন? এটা মানে এটা জাস্ট ওইটা মজা সলে করছিলাম, বাট ওইটা হচ্ছে ভিডিওটা অনেক ভাইরাল হওয়ার পর আপনার সাথে একদিন ইন্টারভিউতে ডান্স করছিলাম, এই তো লাস্ট, আর না, আচ্ছা মানে আর কখনো নাচতে দেখবো না আর আপনাকে? কখনো দেখবেন না ইনশাআল্লাহ। এটা কি কোনো বিশেষ কারণে? এটা হচ্ছে আমার বউ বকা দিছে? ওয়াইফকে কথা দিছি যে আর কখনো এই আজে বাজে এগুলা করবো না, দুষ্টামি করবো না। ওয়াইফ কি আপনার নাচ পছন্দ করে না? আমার নাচ ও অনেক দেখে অনেক রাগারাগি করছে, অনেক প্রচুর রাগারাগি করছে। ওকে ওকে। সোশ্যাল মিডিয়ায় কোন ভিডিওগুলো সাধারণত বেশি ভাইরাল হয়? মানে একটু ক্রিঞ্জ টাইপের ভিডিওগুলো বেশি ভাইরাল হয় দেখি। আচ্ছা, আনোয়ার টিভির কথিত আছে আনোয়ার টিভির ফেসবুক পেজটা আপনার এক্স গার্লফ্রেন্ডের, এটা কি সত্যি? না, এটা ভুল, এটা একটা বড় ভাইয়ের। আপনার কি জীবনে একটাই প্রেম ছিল? না, আর একটা ছিল, সে কোথায় এখন? সে বিয়ে হয়ে গেছে, সে মানে তার একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা? হ্যাঁ, আচ্ছা, মানে কিভাবে ছাড়াছাড়ি হলো কেন? মানে ওর ফ্যামিলি থেকে, মানে আমাদের এলাকায় কিরকম অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয়, সো ওর আচ্ছা। অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল আর কি। পাবনার পাবনা। মানুষকে হ্যাঁ, কেন মফিজ বলা হয়? এটা ভুল কথা, পাবনার মানুষকে, রংপুরের মানুষকে মফিজ বলতে পারে জানি, বাট পাবনার মানুষকে কখনো কেউ মফিজ আচ্ছা ঠিক বলে না। আছে, সেটা আমার ভুল, কিন্তু পাবনায় গেলে পাগল হয় মানুষ, এটা কেন বলে? এটা বলার কারণ হচ্ছে পাবনা মেন্টাল হসপিটাল আছে এবং ওইখানে আপনার মানসিক রোগের চিকিৎসা করা হয়, যাকে মানে বলে পাগলের চিকিৎসা, এই জন্য বলে যে পাবনায় পাগলগারদের কারণে মানুষ পাগল। আচ্ছা, এটা কি আসলে সত্য? না, এটা মিথ্যা, কারণ পাবনা এমন একটা জায়গা যেখানে সারা বাংলাদেশের মানে যত পাগল আছে বা মানসিক রোগী আছে তাদের চিকিৎসা হয় পাবনাতে, সারা বাংলাদেশের কিন্তু। হুম। জন্ম হওয়ার পর কেউ কখনো বলেছিল যে দুটো হাত নেই,
এই ছেলেকে দিয়ে আসলে কি হবে, ছেলেকে মেরে ফেলো বা এরকম কিছু, এরকম কোনো কথা হয়েছে? এরকম কথা আসলে অনেক শুনতে হয়েছে। এবং একটা কথা বলি, কয়েকদিন আগে মানে এরকম কথা শুনছি, আমার আম্মু বলছে যে আমাকেও বলছে যে ওর আসলে জন্মটা হওয়াই ভুল, ও কেন দুনিয়াতে আসছে, সমাজের বোঝা, দেশের বোঝা, অনেকে অনেক ধরনের কথা বলছে। এবং কিছুদিন আগে আমার ওয়াইফকে বলতেছে যে তুমি, এই ছেলেটা কে, আমার হাজবেন্ড, হাত নাই ওর আবার বউও আছে, ও আবার বিয়েও করছে। আমি ওকে রেখে আমি টিকিট আনতে গেছি ওই আপনার কমলাপুর রেল স্টেশনে, এদিকে এসে দেখি ওই মহিলার সাথে ঝগড়া লেগে গেছে। কি বলে? আপনার সাহস কি করে আমার স্বামীকে আপনি এই কথা বলেন? হ্যাঁ, ওর হাত নাই থেকে গেছে, ও কি মানুষ না, ও কি বিয়ে করতে পারে না? আমি কি কি হইলো, কি শরম করতেছে ভাই? মহিলা বা বাজে মহিলা উঠে চলে গেল ভয়ে। কি দারুণ, আপনার বউকে একটা না, ও আমাকে নিয়ে কেউ খারাপ কথা বললে ও এটা সহ্য করতে পারে না। দারুণ দারুণ। মাদ্রাসা আছে একটা আপনার, এবং আপনি এবং অনেকে মিলে আসলে ওখানে। না, ওইটা আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আর কি। কেন? কারণ হচ্ছে কি, মাদ্রাসাটা আমি ঠিক মতো যাইতে পারি না, এবং ওখানে যাদেরকে দায়িত্ব দিয়েছি ওরা দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারতেছে না। আচ্ছা। এবং যদি আমি কখনো গ্রামে পার্মানেন্ট হই, তখন ওইটা আমি আবার ভালো করে শুরু করব আমি নিজে। মানে একজন মানে 3 জনের উপর দিছি, তো ওনারা ওইভাবে দায়িত্ব করতে পারে না ঠিক মতো। এমনি পুরোটা তো আপনিই দেখতেন? পুরোটা বলতে কি, যতটুকু লাগতো আমি দিতাম, এবং আমাদের এলাকার যারা সম্ভ্রান্ত আছে তারা অনেক হেল্প করতো, এবং দেশের বাইরে থেকেও অনেক ভাইরা বোনেরা হেল্প একটা সময় করতেছে। নিজের খাবার টাকা ছিল না, হ্যাঁ, সেই মানুষটা এখন দৈনিক কত টাকা ইনকাম করে? এখন আপু সত্যি কথা বলতে কি, ফেসবুকে ইনকাম অনেক কমে গেছে। এখন মান্থলি কত, লাখ 20 বা লাখ এরকম, 1 লাখ টাকা এখন লাখ টাকাও আসে না, 80-90 এরকম, মানে পার মান্থ। কন্টেন্ট ক্রিয়েশন বা অন্যান্য বিষয়গুলো, এবং আপনার সাথে আমি জানি যে অনেক মানুষের কর্মসংস্থানও আছে এই মুহূর্তে। হ্যাঁ, তো সব মিলিয়ে কতগুলো মানুষের আসলে কর্মসংস্থান আপনার সাথে রয়েছে? আমার 2টা জেন্টস পার্লার আছে, একটা রাজশাহীতে একটা পাবনাতে। তো 2টা মিলাই প্রায় 25 জনের মতো স্টাফ কাজ করে। 25 জনের স্যালারি আপনার মাধ্যমে হচ্ছে? হ্যাঁ। জেন্টস পার্লার গুলোতে কেমন ইনকাম হয়? এই জন্য আপনাকে মানুষ নাপিত ডাকে? আমি তো কখনো শুনি নাই আমাকে নাপিত বলে। না, দেখতেছিলাম এটা আপনি বলতেছেন। কমেন্টের মাধ্যমে দেখতেছিলাম নাপিত নাপিত কি জানি, আমি দেখি না, আমার চোখে পড়ে নাই। আপনি কি পা দিয়েছেন? আপনিও কি বলছেন আমাকে? না না, আমি বলি নাই। আচ্ছা। নাপিত কি খারাপ? আজব। এটা নাপিত মানুষ হতেই আসলে পারে। খারাপ নিয়ে নিছে আর কি। না, কেন কেন নাপিত পেশা কখনোই খারাপ না। আপনি কি নাপিতকে ছোট করে দেখছেন? না তাহলে এবার বললেন না, কেন? আমি তো নাপিত না, কারণ আমি তো চুল কাটি না যে আমি নাপিত। তো সমস্যা কি? নাপিত জেন্টস কি যে পার্লারে চুল কি কাটে? চুল কাটে না? যে নাপিত তাকে বলে যে চুল নিজের হাতে একজনকে কেটে দেয়। হোয়াট এভার ইট ইজ। আপনার জেন্টস পার্লার কেমন চলতেছে? কয়টা পার্লার আছে? আমার 2টা, একটা রাজশাহীতে একটা পাবনাতে। আচ্ছা, সেগুলো কেমন চলতেছে? মানুষ আলহামদুলিল্লাহ যায়? খুব ভালো। খুবই ভালো চলতেছে। হ্যাঁ। তো এখন তাহলে 25 জন মানুষ, আবার আপনার সাথে তো ম্যানেজার কতজন আছে? ম্যানেজার এই সেলুনে 2জন, ওই সেলুনে 2জন, 4জন ম্যানেজার। আপনাকে ম্যানেজ করতে কতজন আছে ম্যানেজার? আমাকে ম্যানেজ করতে আমার বউই এনাফ। দারুণ দারুণ। তো এই যে এতগুলো মানুষের কর্মসংস্থান, যে এই মানুষটা আসলে একটা সময় নিজে খাবারের টাকা ছিল না, আপনি বলেছিলেন আমাকে যে একটা সময় কিভাবে যেন কি খেয়ে যেন আপনি থাকতেন? একটা সময় গেছে আপনার, সেই সময় হচ্ছে যে গমের ময়দা আছে না, ময়দা গুলাই যে আপনার খায়, যে মুষ্টি বানায়, ওইটা আমরা গরম করে মুষ্টি বানায় খাইতাম, মানে ভাতের খিদাটা দূর করার জন্য। সেই মানুষটা এখন কতজন মানুষের কর্মসংস্থান গড়েছে? এইটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে 25 জন মানুষ আমার উপর ডিপেন্ডেন্ট, প্লাস আমার ফ্যামিলি। এবং 24 বছর বয়সে সেটা? হ্যাঁ, 24 বছর বয়স। এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি না? অনেক অনেক, আমার কাছে অনেক। নিজের টাকা দিয়ে কি কি করেছেন? গোপন কথা বলা যাবে না, বলবো না। মাশাআল্লাহ বললেন? মাশাআল্লাহ বলবো না। মাশাআল্লাহ বলবো না মানে নিজের নিজের গ্রামের বাড়িতে একটা বাড়ি করার ইচ্ছা ছিল, বাট চাচ্ছে যে মানে শহরে একটু জায়গা আছে আর কি, অল্প একটু জায়গা, ওইখানে একটা ছোট্ট একটা বাড়ি করব শহরেই আর কি। কারণ আমাদের গ্রামটা এমন একটা জায়গায়, ওইখান থেকে হসপিটালটা অনেক দূর হয়ে যায়, এবং মানে আপনি যে চলাফেরা করবেন, গাড়ি রিক্সা বা ভ্যান কোনো কিছু পাওয়া যায় না, এই জন্য এলাকাতে থাকা আমার জন্য খুবই কষ্ট হয়ে যায়, যার কারণে একটু শহরে ছোট্ট একটা বাড়ি করব। বাহ, কি দারুণ। একটু জানতে চাই যে এই যে টাকা পয়সা বা কাপড় এগুলো যখন আপনি দেন, এগুলো আবার ভিডিও বানান, কন্টেন্ট ক্রিয়েশন করেন, এই সবগুলো তো করি না। অনেক কথা বলে। হ্যাঁ বলে, বাট আমি সত্যি কথা বলতে কি অনেক টাকা দান করি, বাট ওইগুলো দেখাই না। দেখাই কোনগুলা, যেগুলা আসলে
একটা মানুষ হেল্প পাবে, মানে ওই ভিডিও থেকে যে মানুষটাকে নিয়ে বানাই বা অনেকগুলো মানুষকে দিচ্ছি, ওইটা বানানোর কারণ হচ্ছে যেন আমার থেকে মানুষ একটু হলেও শিখতে পারে যে না ওর দুইটা হাত নাই, ও মানুষকে দিচ্ছে, গরিব অসহায় মানুষকে আমরা একটু দেই, এই জন্য মূলত বানাই। তারপরে তো এখন ওইভাবে দেই না, মানে ক্যামেরাতে দেই না, কারণ কি একটা মানুষের অনেকে আছে যারা ভিডিও পছন্দ করে না বা ভিডিওতে আসতে চায় না, বা যারা আসতেছে শুধু তাদেরকে পারমিশন নিয়ে আমি ভিডিওটা করি। আর এখন আমি বেশিরভাগই দানগুলো গোপনেই করি। আমি দেখলাম যে আপনি বিভিন্ন জেলায় যান এবং লেখেন যে কোথায় ফ্রি থাকা যাবে এরকম। ফ্রি থাকা যাবে, ফ্রি থাকা যাবে বলি নাই, স্ট্যাটাস দেন যে ফ্রি থাকার কথা বলি নাই, আমি দেখছি ভালো একটা হোটেল কোথায় পাওয়া যাবে। কারণ অনেক জায়গায় আছে কি, আমি একবার যে ধোকা খাইছিলাম জানেন, মানে একটা হোটেলে গেছি আপনার হচ্ছে ওইটা আপনার ইয়েতে খুলনার সাইডে, তো হোটেলে করছিল নাকি? জি না না, ওই হোটেলে দেখি কি মানে আজে বাজে কাজ হয় আর কি, ও আচ্ছা। যার কারণে আমি একটু ওই আগে যাওয়ার আগে ওই মানে আমি তো বুঝি না যে কোন হোটেল কি, ওটা তো আমরা আগে থেকে জানি না, হ্যাঁ, হ্যাঁ। যার কারণে আর কি যাওয়ার আগে স্ট্যাটাস দিয়ে যে এই জায়গায় যাবো, কোথায় ভালো একটা হোটেল আছে কিন্তু যেখানে। এখানেও তো প্রতারণার ফাঁদে পড়তে পারেন, মানুষ আপনাকে না না, kidnap আমি আগে ওনার সবকিছু নিয়ে নিই ডিটেলস, যে আমার সাথে কথা বলতে আইডি কার্ড এনআইডি সবকিছু ডিটেলস নিয়ে তারপর ওনার ইনফরমেশনে তারপরে যাই। আপনি নাকি অনেক পুংটা, আপনার কিছু পুংটামের বৈশিষ্ট্য আমাদেরকে বলতে পারেন? এই যে মাঝে মাঝে এই কিছু ক্রিঞ্জ টাইপের মানে একটু ফানি টাইপের ভিডিও বানাই, এই যে আপনি ওয়াইফ স্বীকার কিনে করতেছেন? ক্রিঞ্জ, হ্যাঁ আমি স্বীকার করি, ওইরকম ক্রিঞ্জ না, ধরেন যে একটা ফানি ভিডিও বানালাম যে আমার আমার ওয়াইফের থাকার কারণেও থাকার পরে আমি একটা সেকেন্ড বিয়ে করতেছি, এরকম একটা স্বপ্ন দেখতেছি, এরকম অনেক কিছুই আছে। আচ্ছা গোপনে বলেন তো, আপনার ওয়াইফ শুনবেন? আপনার কি এই স্বপ্নটা আছে আসলে? কখনোই নেই। করবেন না? আচ্ছা সেলুনে কি কখনো পা দিয়ে ম্যাসাজ করেছেন, মানুষকে ম্যাসাজ টাসাজ দিয়েছেন? এটা আর কি একটা ভিডিও করছিলাম, আমার যে ম্যানেজার ছিল বলছে ভাইয়া একটা করেন, এই ভিডিওটা ভাইরাল হবে, তো জাস্ট ওর একটু ম্যাসাজ করে দিয়েছিলাম। ম্যাসাজ নিয়েছে? এমনিতে পারেন কোনো কিছু করতেছেন? না, আমি ওগুলো করি না। করেন না? কারণ আমি আচ্ছা। তো অনেক টাকা দিয়ে আমি স্টাফ রেখে দিছি, আমি কেন করবো? আর আমি করলে তো একটা জিনিস নিজের একটা ইয়ে আছে না, যে একটা মানুষ আসবে একটু কোয়ালিটিফুল সার্ভিস নিবে আমার সেলুনে এসে, এখন যদি আমি উল্টাপাল্টা কিছু করি এটা তো খারাপ দেখা যায়। বাহ, খুব দারুণ। কারিনা কায়সার, আমরা সবাই আসলে অত্যন্ত ব্যথিত যে খুব রিসেন্টলি আমরা তাকে হারিয়েছি, এবং তিনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, আপনার সাথেও কিছু কোলাবোরেশনের কাজ করেছিল। কারিনা কায়সার সম্পর্কে যদি আসলে আপনার অভিজ্ঞতাটা বলতেন। উনি মানুষটা খুবই ভালো, বিশেষ করে উনি অনেক মিশুক, এবং আমার সাথে প্রায় আধা ঘন্টা কথা কয়, এই মিরাজ আমি তোমার অনেক ভিডিওগুলো দেখছি, তুমি তুমি এই কাজগুলো কি তুমি নিজেই করো নাকি তোমাকে কেউ করে দেয়? বললাম না আপু আমি তো নিজেই করি। কয় সত্যি করে বলো? হ্যাঁ আমি নিজে করি। এই যে তুমি পা দিয়ে রান্না করে এগুলো কি তুমি করো না, তোমার ওয়াইফ তোমাকে করে দেয়? না আমি করি। এরকম অনেক মজা করি আমরা সব, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা অনেক মজা করছিলাম সেই দিন, যেদিন আমাদের এই কাজটা হয় আর কি, কোলাবোরেশনটা। খুব ভালো মানুষ এবং খুবই মিশুক ছিল, কিন্তু এইভাবে যে চলে যাবে মানুষটা আসলে এটা কল্পনার বাইরে। এটা থেকে অনেক শিক্ষা আছে যে আসলে কি, আমি যেখানে বসে কথা বলতেছি আমি 1 সেকেন্ডের মধ্যে আমি কথা নাও বলতে পারি, আপনি কথা বলতেছেন আপনার নিঃশ্বাস নাও থাকতে পারে সেকেন্ডের মধ্যে, কে কখন মারা যাবে আসলে বলা যায় না। যাক, আল্লাহ তাআলা তাকে বেস্ট নসিব করুক। একটু জানতে চাই যে আপনার এত সুন্দর বডি, আপনি বেশিরভাগ সময় বডি শো করেন এবং খুব সুন্দরভাবে হয় কি যে আপনাকে বডি বিল্ডার মানুষ বলে, তো এটা কিভাবে মেইনটেইন করেন? আমি কোনো বডি বিল্ডার না, বডি শো করি না, আগে করতাম জাস্ট ভিডিওর জন্য, এখন তাও করি না। এখন কি ভালো হয়ে গেছে মিরাজ? অনেক ভালো হয়ে গেছি, অনেক ভদ্র হয়ে গেছি। মানে বউ কি বলছে এরকম করে আর খালি গায়ে ভিডিও দেওয়া যাবে না? হ্যাঁ আমার বউ অনেক অনেক মানে গার্ডিয়ানের মতো শাসন করে। কি মানা করছে? একটা তো শুনলাম নাচতে মানা করছে, এটা কি আমার সাথে নাচার পরে আপনাকে ধরছিল? আপনার সাথে ডান্স করার পর আমার বউ তো প্রচুর রাগারাগি করছে, তুমি আমার মেয়ে নিয়ে নাচানাচি করতেছো, তুমি এগুলা ছাড়বা নাকি আমি 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 ভাই বাড়ি চলে যাবো, কিন্তু আর তোমার সাথে কোনো কথা বলবো না, তোমার সাথে বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাবো। আমার সাথে কথা বলে মানুষ খারাপ ওর কথা ওকে বলে যে মানুষ তোমাকে খারাপ বলে, এগুলো তোমার চোখে পড়ে না? তারপর আসলে আস্তে আস্তে এখন ভালো যাচ্ছে, কয় তোমার মেয়েটা বড় হচ্ছে, তুমি যদি এখন এরকম পুংটামি করো মানুষ তো তোমাকে আরো বাজে বাজে কথা বলবে, তোমার মেয়েকেও বলবে, এর জন্য আস্তে আস্তে সব ছেড়ে আচ্ছা নাচ ছাড়লেন, তা এখন কি জিম করাও ছেড়ে দিয়েছেন? হ্যাঁ। আর আমরা কি তাহলে সামনে মিরাজ আফ্রিদির সেই 6 প্যাক আর দেখতে পারবো না? না আমার তো 6 প্যাক নেই, আপনি কি দেখতেছেন? আপনি তো নিজে আপনার একজন ফিটনেস ট্রেনারের সাথে তুলনা করতেন, কি যেন নাম ছিল? অ্যাস্টন। তো অ্যাস্টনের মতো নিজেকে বলতেন, তো এখন হঠাৎ করে কি হলো তাহলে? না এখন ভালো হয়ে গেছে, আর পুংটামি করবো না। আচ্ছা, আপনাকে সবসময় দেখা যায় যে আপনি বেশিরভাগ সময় হাফ প্যান্ট পরেন। না আমি হচ্ছে বাইরে কোয়ার্টার বা হাফ প্যান্ট। হ্যাঁ হাফ প্যান্ট পরি কখন, যখন ওই টাইপের ভিডিও করি তখন। ওই টাইপ মানে কি? রান্নার ভিডিও প্লাস ওই অ্যাস্টনের ক্যারেক্টারের ভিডিও। আচ্ছা আচ্ছা, তো হাফ প্যান্ট গুলো কোথা থেকে কেনেন? এটা কোনো প্রশ্ন হইলো? যাই হোক আমাদের হাফ, আচ্ছা একটা
কন্টেন্ট ক্রিয়েটরের কি কাজ বলেন তো, যা পড়বে সেগুলো মানুষকে তো দেখায় যে দেখেন আমি তো- আমি এটা আমি এই তো ওটা ব্র্যান্ড সব থেকে করি না। পেয়েছি, এটা ওই ব্র্যান্ড থেকে পেয়েছি, তো আপনার হাফ প্যান্ট সবাই দেখে আর তো কিছু দেখে না, তো ওইটা কোথা থেকে কিনছেন? আমার হাফ প্যান্টটা কিনছে আমাদের পাবনা নিউ মার্কেট থেকে, ওখানে যেটার দাম ছিল সুন্দর সুন্দর- 190 টাকা। একটা হাফ প্যান্টই সবসময় পরেন? না, এরকমটা ওই 190 বা 150 200 এরকম। আপনাকে ঠকায় দিছে অনেকে 100 টাকা দিও কেন? আপনি যে শার্টটা পরে আছেন এটার প্রাইস কত? আচ্ছা আপনার কি মনে হয় এই শার্টটার প্রাইস কত? 2000 টাকা, না নিলেও 2000 টাকা। 2000 টাকা? হুম, শিওর? শিওর। আচ্ছা এটার দাম হচ্ছে, এই বিশ্বাস করে না, এটা সত্যি সত্যি এটার দাম 250 টাকা। মিথ্যে কথা, এটা একদম আপনি এটা ওখানে নতুন তো যাবেন? একদম। নতুনই তো, এটা একদম নতুন তো। এরকমই আপনি এটা প্রোডাক্ট এটা বলছেন, আপনি ভাইরাল হওয়ার জন্য এটা বলছেন। আপনি আজকে চলেন আপনাদের কিনে দেই, ছেলেদেরটা পাওয়া যায় না, মেয়েদেরটা পাওয়া যায় 300 টাকা। হ্যাঁ, মানে এটা কোনো কথা হইলো? মানে মেয়েদেরটা পাওয়া যায়, ছেলেদেরটা পাওয়া যায় না? হ্যাঁ ভ্যান প্লাজায় আছে, মেয়েদের অনেক সুন্দর সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির জামা পাওয়া যায়। আচ্ছা, একদিন আমার আপনার আমার সাথে যাইতে হবে। আমার প্যান্টটা কত জানেন বলেন তো দেখি? 50 টাকা। এখন বলতে 50 টাকা? 50 টাকা কি আমার জামাই লাগে দিবে? যেহেতু ওই মার্কেটে গেছেন, আর কয় টাকা হবে? ওই মার্কেট থেকে কিনেছি কিন্তু এটার দাম 300 টাকা। কিন্তু অনেক সুন্দর লাগতেছে কিন্তু আপনার। সুন্দর লাগতেছে হ্যাঁ, না? অনেক সুন্দর আর লাগতেছে। আপনি কোথা থেকে কিনছেন বলেন? আপনিও আমারটা জিজ্ঞেস করছেন কেন? আপনারটা বলতে হবে। আচ্ছা, আমি এই প্যান্টটা কিনছি হচ্ছে ইজি থেকে, এটা মেবি হচ্ছে 1500 টাকা। শার্টটা নিছি 500 টাকা, নিউ মার্কেটের শার্ট। এই তো। নিউ মার্কেটে আপনি শপিং করেন? দামাদামি করেন কিভাবে? এই ধরেন যে ওরা তো দাম অনেক চায়, আমি যদি বলে যে 1500, আমি বলি যে 300 টাকা দেবো। প্রথম কথাই আমাকে কি, আপনি কি নিতে আইছেন না ফাজলামি করতে আইছেন? ফাজলামি করতে আইছি, দিবেন আপনি? তারপর এইটার চাইছিল হচ্ছে আপনার 1200 টাকা চাইছিল, আচ্ছা পরে 300 টাকা বলছিলাম, দেয়নি 400 টাকা, 450, পরে 500 টাকা দিয়ে নিছি। 1200 টাকার শার্ট আপনি 500 টাকা দিয়ে কিনছেন? হ্যাঁ, এই দেখি দেখি কি মনে হচ্ছে এটা মানে 1200 টাকা? ভাই আপনাকে একটু হায়ার করে নিয়ে যাওয়া যাবে দামাদামি করার জন্য? আপনি আমার থেকে আরো ভালো বুঝেন। আচ্ছা, আপনি যে মার্কেটে গেছেন আমার ওয়াইফের জন্য, ওইখান থেকে কিছু নিয়ে যাবো না? একদম একদম একদম, এটা হচ্ছে তালতলার ভ্যান প্লাজা, সবাই Okay, যেতে পারে। okay. এনিওয়েজ একদম শেষ মুহূর্তে আমি একটু জানতে চাই, আপনি কখনো স্বপ্ন দেখেছেন যে আপনার দুটো হাত আছে? এটা তো আমি প্রায় দেখি, আমি স্বপ্নের মধ্যে গাড়ি চালাচ্ছি কিন্তু গাড়ি আর মানে আগায় না, পা দিয়ে মানে হাত দিয়ে গাড়ি চালাচ্ছি, মানে সেই স্পিডে যাচ্ছে কিন্তু রাস্তা আগাইতেছে না, এরকম প্রায় স্বপ্ন দেখি। বাহ, পা দিয়ে তো গাড়ি চালানো সম্ভব। সম্ভব, বাট কখনো ট্রাই করি নাই। আচ্ছা, আপনি কোনো কাজ করেননি, কখনোই করেননি, কিন্তু বারবারই সোশ্যাল মিডিয়ার কারণে আপনার অপবাদ নিতে হয়েছে, এরকম কি কি কাজ আছে? মাপ চাই প্লিজ। এই আচ্ছা, প্রশ্ন ওইটা করতে বাদ, দেবো ওইটা না। যেটা মারছেন আচ্ছা, ওটা বাদ, ওটা বাদে। মারছি মানে? আমি আপনাকে বুঝাইতে তো পারছি, হ্যাঁ, বুঝছি। বুঝতে পারলেই হবে। আচ্ছা, এখন ওটা বাদে। ওটা তো মেরেই ফেলছেন। থাক, আর কিছু বলতে চাই না। না না না, আর কি কি কাজ? অনেক কিছু আছে। কোন কোন কাজে আপনার হাত আছে? এটা তো বলেই মানুষ, মানে একটা কোনো অকারেন্স ঘটলে বাংলাদেশে বলবে যে এটা কাজের পিছনে মিরাজ আফ্রিদির হাত আছে। আচ্ছা, আর কি কিসে কিসে আপনার হাত আছে মানে শুনেছেন আপনি সোশ্যাল মিডিয়া থেকে? না, শুনেছি অনেক কথাই, যেটা আসলে কালকে শুনলাম যে পরিমণির নাকি মেয়ে হয়েছে। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম যে পরিমণির কি বিয়ে হয়েছে? কয় না, এটার পেছনে আপনার হাত আছে। এটা কোনো কথা হইলো বলেন? আচ্ছা, সেটা তো আছে। আপনি যদি কখনো শোনেন যে বুবলি মা হয়েছে, হ্যাঁ বলেন, যদি হ্যাঁ। কখনো শোনেন, আচ্ছা। তাহলে আপনি কি কেমন অনুভূতি হবে? বুবলির কি বিয়ে হয়েছে? বুবলির বিয়ে হয়েছে আপনি জানেন না? ওটা তো ছাড়াছাড়ি হয়ে গেছে। তো মা হতে পারে না? আশ্চর্য। কেমনে হবে, মানে ওনার বিয়ে না হলে কেমনে হবে? ছাড়াছাড়ি হয়েছে, আপনার কাছে ডিভোর্স পেপার আসছে? এটা শুনে মানে মিডিয়া তো সবাই জানে। আচ্ছা, মিডিয়াতে সবাই জানে, কিন্তু আবার তো এক হতে পারে, তাই না? এক হতে পারে, হতে পারে। আমরা তো মিডিয়াতে শুনছি গুঞ্জন এরকম যে বুবলি এখন প্রেগনেন্ট বা বুবলির বাচ্চা হবে, এরকম আমরা শুনছি। আপনি যদি এই প্রতিক্রিয়া, বুবলি তো আপনার প্রিয় নায়িকা নিশ্চয়ই? না, আমার প্রিয় নায়িকা পরিমণি, আপনার আগে বলছি। আচ্ছা, পরিমণি আপনার প্রিয় নায়িকা, কিন্তু বুবলিও তো প্রিয় নায়িকা, নাকি বুবলিকে পছন্দই করেন না? আমার কখনো ওই মানে মুভিগুলো ওইভাবে দেখা হয় না। সোশ্যাল মিডিয়াতে যদি শোনেন কখনো যে হয়েছে মা, তখন আপনার প্রতিক্রিয়া কি থাকবে? মানে ওনার তো বিয়েই হয়নি, বিয়ে হয়েছিল একটা মানে ছেলে আছে, তাহলে আরেকটা হবে কেমনে আমাকে বোঝান। কি যন্ত্রণা রে ভাই, মানে ওনাদের আবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তো ভালো, যেহেতু ওনাদের ঠিক হয়ে গেছে, একটা মেয়ে হয়েছে, মাশাআল্লাহ। মেয়ে হয়েছে নাকি ছেলে হয়েছে এটা তো জানি না। আচ্ছা, আমরা বললাম আর কি, যদি এরকম শোনেন মানে তাহলে বাচ্চা জন্ম নেয়। হ্যাঁ, আপনার প্রতিক্রিয়া কেমন হবে? প্রতিক্রিয়া কি, যেহেতু ওনাদের হয়তো ওনাদের মিল হয়ে গেছে, এজন্য আবার মানে বেবি হয়েছে,
এবং এতটুকুই তো। আপনি যদি ক্যাপশনে আবার আনোয়ার টিভি আপনাকে নিয়ে ক্যাপশন দেয়, এটা তো অনেক খারাপ হবে, কারণ এইরকম যদি বলে যে আমার ওইটার পিছনে আমার হাত আছে, তাহলে তো এটা খুবই মানে সমস্যা হবে। কি সমস্যা হতে পারে? মানুষ আজে বাজে আবার শুরু করবে, ট্রল করবে। আচ্ছা, আর কি কি দেখেছেন যে আপনার হাত আছে এরকম? ফেক মানে অনেক নিউজই করছে, তো এরকম অনেক আছে, হিউজ। আপনি ওই যে 2 যুবককে উদ্ধার করছেন পানির থেকে, হ্যাঁ এই যে হ্যাঁ ওটা এরকম অনেক আছে, কি অনেক। ছিল? ব্রহ্মপুত্র নদী থেকে 2 যুবককে উদ্ধার করলেন মিরাজ, হ্যাঁ তারপরে পুলিশ গ্রেফতার করেছে। এই পুলিশ মানে যে অ্যারেস্ট করছে না, এটা নিয়ে তো আমার পুরো এলাকাতে ঝামেলা হয়ে গেছিল পুরো। কি হয়েছে? মানে আমার ভাই তো পাগল হয়ে গেছে ফোন দিতে দিতে, আমার ভাবছে আমার সত্যি পুলিশ নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে। আচ্ছা, কারণ এমন ভাবে ক্যাপশনটা কি ছিল? ক্যাপশনটা ছিল হচ্ছে কি যেন গ্রেফতার হয়েছেন মিরাজ আফ্রিদি হাতকড়া পিস্তল সহ গ্রেফতার হয়েছেন মিরাজ আফ্রিদি। তারপর তো এটা মানে মানুষ ফানি ভাবে নিছে অনেকে। না, তারপর আরেকটা ছিল লাইন, হাতকড়া পরাতে হিমশিম খাচ্ছে। হ্যাঁ ওটা পরের নিউজটা, মানে এটা মনে হয় 3 ঘন্টা পরে আপলোড করছে, হাত করা পরাতে হিমশিম খাচ্ছে পুলিশ। ও প্রথমে ওইটা আপলোড করছে আগে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে ওইটা করছে। তো প্রথমটা দেখে এমন মনে হচ্ছে যে একদম রিয়েল আমি, কিন্তু ওইটা আমাদের এলাকার লোক তো ভাবতেছে আসলে আমি, আমার ভাই তো পাগল হয়ে গেছে ফোন টোন দিয়ে। আর গ্রামের মানুষ যে গ্রামের মানুষ তো একদম সহজ সরল থাকে, এগুলো বোঝে না। এই এডিট করা বা ছবি এআই দিয়ে বানানো, এগুলো তো এগুলো বোঝে না। তারপর এটা সর্ট আউট হয়েছে, মানে কাটাকাটি শুরু করছিল। অনেকে তো ফোন দিয়ে পাগল হয়ে গেছিল, নাকি এখনো অনেকে বলে যে কিরে গ্রেফতার হয়েছিলি তুই? না এখন আর কি বলে না, কারণ সবাইকে তো মানে বলছি। আচ্ছা, আর আপনি কি কি করেন নাই তারপর আপনি এই কাজের জন্য দায়ী হয়েছেন? অনেক কিছুই আছে যেটা আমার ফ্যামিলিগত, যাই হোক ওটা বাদ দেন। ওকে, আর হাত থাকলে কোন জিনিসটা আপনি সবার আগে করবেন? আপনার মেয়েকে জড়িয়ে ধরবেন, এটা আমরা জানি, ছেলে মেয়েকে। আচ্ছা, এছাড়া কোন জিনিসটা? আমার বইয়ের অনেক ইচ্ছা, বা ওর অনেক মানে ওর সব থেকে বড় কষ্ট যে আমি ওকে কখনো জড়াই ধরতে পারি না, আপনার এটা ওয়াইফকে করতাম। জড়িয়ে ধরবেন? হ্যাঁ। বাহ, মাশাআল্লাহ। আপনার যদি হাত থাকতো আপনি কাকে মারতেন? এই কিছু কিছু যারা ইন্টারভিউ নেয় না, কিছু কিছু আপুরা আছে তাদেরকে। আপনাকে না, এক্সকিউজ মি, আপনাকে না, আমি আপনাকে বলি নাই। শিওর? শিওর, অনেকে আছে, আপনাকে না। ওকে, কাকে মারতেন? অনেকে আছে, নাম না বলি। তাকে মারতেন? আচ্ছা, হ্যাঁ। যাই হোক, হাত না থাকায় আপনি কি কি অভিযোগ থেকে বেঁচে যাচ্ছেন? মানে কি কি অভিযোগ প্রমাণ করতে পারবে না? অনেক কিছুই আছে, অনেক কিছু। কি? যেমন হচ্ছে আমার ওয়াইফ বলতে পারবে না যে আমি কখনো ওকে হাত দিয়ে মারছি বা নিজ হাতে চুরি করছি। কোনো জায়গায় যদি চুরিও করি, আমি তো পা দিয়ে চুরি করবো, হাত দিয়ে তো চুরি করবো না। কেউ তো বলবে না যে ও নিজ হাতে চুরি করছে। আচ্ছা, এরকম অনেক কিছুই আছে। কি কি উদ্ভট নিউজ বা শিরোনাম নিজের মধ্যে দেখছেন আর কি? মানে কিরকম? মানে কি কি উদ্ভট শিরোনাম বা ক্যাপশন হুম, নিজের সাথে দেখেছেন, মানে নিজের সম্পর্কে দেখেছেন? মানে আমার সম্পর্কে উদ্ভট মানে দেখা নিউজ করছে এরকম? হ্যাঁ, যে এটা কি? এরকম হয়েছে হচ্ছে আপনার ওই যে বন্যার মধ্যে আমাকে দেখাচ্ছে আমি মানে নৌকার উপর বসে বার্গার খাচ্ছি হাত দিয়ে। আমি কই কি রে, আমি তো সারাদিন না খাই মুড়ি খাচ্ছি, বার্গার খাইলাম কই এখানে? মানে এআই দিয়ে এত সুন্দর করে বানাচ্ছে, আমি হাত দিয়ে বার্গার খাচ্ছি। এরকম অনেক কিছু আছে যেটা আমি একদম পুরো মানে অবাক হয়ে গেছি। যাক, আমার মনে হয় মিরাজ আফ্রিদি, আমরা অনেক গল্প করলাম এবং আরো অনেক লম্বা সময় হলে হতে ভালো লাগতো, তবে আমরা হাত নিয়ে অনেক মজা করেছি। নিশ্চয়ই আপনি দুষ্টুমিটাকে দুষ্টুমি নিয়েছেন, আপনি তো মনে কিছু নেননি। আবার ভাই আমাকে কেউ কারণ আমি এই নিউজে আমি আপনাকে বলে দিই, আপনাকে অনেকে মানে কমেন্টে গালি দিয়ে একদম পরিষ্কার করে দিবে। আমি কি অপরিষ্কার নাকি? গালি দিয়ে পরিষ্কার করবে। আচ্ছা আচ্ছা, না যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমার এবং মিরাজ আফ্রিদির আমাদের খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক অনেক আগে থেকে, এবং আমরা মনে হয় একদম আপনার শুরু থেকেই আমি আপনার সাথে যোগাযোগ করেছিলাম, আমরা প্রথম প্রোগ্রাম করলাম, আমাদের সবগুলোই সাকসেসফুল প্রোগ্রাম ছিল, আমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। বউ আজকে আপনাকে আবার মানে আমাদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। না না না, ওরকম কিছু না। বোন আমার, সে বড় বোন, বড় আপা হয়। বড়? আপনি আমার বড় বোন। এক্সকিউজ মি, আমি অতটাও বড় না। আপনার এইজ কত? আমি কিন্তু আপনার এইজটা শুনি না। এইভাবে কেউ মেয়েদের এইজ জিজ্ঞেস করে? মেয়েরা সব এটা আপনাকে বলতে হবে, কারণ আমার এইজ যেহেতু জিজ্ঞেস করছেন, আপনার এইজটা বলবেন না? উই আর সেম এইজ। সিরিয়াসলি? ইয়েস। কেন আমাকে বুড়ি লাগে? না, আপনার আরো কম লাগে। ও থ্যাংক ইউ, যাক এইভাবে বললেন, ধন্যবাদ। যাক, যেটা হচ্ছে ভাবি আপনি কিছু না, সে কিন্তু আমার বড় বোন, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, বড় বোন না ভাই, বলেন সেম এজ বোন। না না, সে বড় বোন।
আমার বউ বাদে সব মেয়েরাই আমার বড় বোন। আচ্ছা জান, বড় বোন ভাবি আপনি কিছু মনে করেন না, তার সাথে নাচছি, ভাই হিসেবে নেচেছি। এবং যারা এই প্রোগ্রামটা দেখবেন তারা, আমরা অনেক মজা করেছি, জিনিসগুলোকে খুবই সিরিয়াসলি নেবেন না, হ্যাঁ, এটা একটা ডিসক্লেমার, কারণ আমাদের মধ্যে আসলে ওই ধরনের মজার সম্পর্কই আছে। আর ভাবি একটু কিন্তু আছে, আমাকে ফোন দেন, আমি পরবর্তীতে বলতেছি। না না, কোনো কিন্তু নাই। শেষ করেন প্রোগ্রামটা। তো আপনাদের কাছে প্রোগ্রামটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি অনেক কথা বলছি, হয়তো কিছু ভুল থাকতে পারে, মাফ করে দিবেন। আর আপু খুবই ভালো মনের একজন মানুষ, এবং আমরা প্রায় 2 থেকে 3 বছর ধরে আমার সাথে আপুর বন্ডিং, এবং আপুর সাথে অনেক কাজ করা হয়েছে। এবং উনি এত ভালো মানুষ, আমি তো প্রথম ভয় পাইছি ফার্স্টে যখন ওনার সাথে কাজ করছি, বাট এখন খুব ভালো লাগে ওনার সাথে কাজ করলে। এবং হ্যাঁ, এটা আমারও খুব ভালো লাগে, এবং আমিও আপনাকে খুবই পছন্দ করি Thank you. ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে। হ্যাঁ। লাস্ট আমরা আপনার পাশে, এই দ্য ফাইনাল শো হচ্ছে ব্রট টু বাই প্রাণ ফ্রুটো। আচ্ছা। সো আমরা চাইবো যে আপনি প্রাণ ফ্রুটোটা খুলে পা দিয়ে খেয়ে, খাবো? পা দিয়ে খুলে খাবেন। ওকে। হ্যাঁ, কারণ অনেকে মনে করতে পারে আমরা পাশে কেন প্রাণ ফ্রুটো রেখেছি, হ্যাঁ, এটা নিয়ে নিউজ হইতে পারে যে ওর দুটো হাত নেই, ওনার পাশে কেন ওটা রাখা হয়েছে, উনি তো ব্যাক খাইতে কল পারবেন না। লাগে। হ্যাঁ, তো হ্যাঁ। আমরা একটু দেখি। ওকে, ফার্স্টে হচ্ছে আমি বোতলটাকে এভাবে নিব, নিয়ে এটা খুলে ফেলবো। ওয়াও, ও মাই গড, কিভাবে খুলতেছেন? এই যে খুলে গেছে। পড়িস না। বাহ, এবার হচ্ছে এটা এভাবে ধরবো। পারবেন তো? হ্যাঁ। দেখেন। এভাবে নিয়ে ও ওয়াও, ঠিক এভাবে করা হয়। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি মানে হাত পাটাকে কিভাবে হাত বানিয়ে ফেলতে হয় সেটা সব ধরনের কারুকার্যই আপনি পারেন। চেষ্টা করি আর কি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। পুরো আয়োজন আপনারা পাবেন জাগো এফএম 94.4 এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং আমাদের সাথে থাকতে হলে অবশ্যই ক্লিপসগুলো কিন্তু পাবেন জাগো এফএম 94.4 এর ফেসবুক পেজে। টাটা, বাই বাই।